Hello viewers, Assalamu alaikum. Welcome back to my class at Access Medical School. I am Dr. Farida Yasmin. সিস্টেমিক প্যাথোলজি পড়ানোর উদ্দেশ্য নিয়ে আমি আমার ক্লাসগুলো শুরু করেছিলাম। তো এর আগে আমি আমার 4টি ক্লাসে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের হিস্টোলজি এবং হিস্টোপ্যাথোলজি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। তো আশা করছি যারা ক্লাসগুলি দেখেছে তারা জিআই প্যাথোলজি সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করতে পেরেছে। তো এই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট সিস্টেম অফ আওয়ার বডি, যেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, এবং ইউরিনারি সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে কিডনি। সেই কিডনির প্যাথোলজিগুলো সম্পর্কে আজকে আমি ধারাবাহিক আলোচনার প্রথম ক্লাসটি শুরু করব। তো আমি আশা করব যে জিআই প্যাথোলজির মতোই রেনাল প্যাথোলজিগুলাও ভিউয়ার্স তোমরা অত্যন্ত উপভোগ করবে। তো আমি কেন কিডনি প্যাথোলজিটা আজকে পড়াতে চাচ্ছি তার কারণ হচ্ছে অনেকগুলো, যে কিডনি ডিজিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে দুটা। একটা হচ্ছে কিডনির যে ফাংশন, সেটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে বডির মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টগুলোকে সে ডিসপোজ করে দেয় কার মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। তো আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে রেনাল প্যাথোলজির, সেটা হচ্ছে এর হাই ইনসিডেন্স অ্যান্ড প্রিভিলেন্স রেট ইন ওয়ার্ল্ড। তো প্রথমে বলি যে ওয়াস্ট ডিসপোজালের ইম্পর্টেন্সটা কি। আমরা যারা সিটি ডুয়েলার্স, আমরা বুঝতে পারি যে শহরে যখন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল থাকে, ওয়াস্ট ডিসপোজাল না হয়, আমরা প্রায় সিটি কর্পোরেশনকে গালাগাল করতে থাকি যে এই বর্জ্যগুলো জমে গেলে বা ওয়াস্ট ডিসপোজাল যদি ঠিকমতো না হয় তাহলে অনেক ক্ষতি হতে পারে। এক নাম্বার হচ্ছে কি, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন করে, যেমন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন হয়। এছাড়াও ইনফেকশাস এজেন্ট স্প্রেডিং এ এই বর্জ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুব সহজে বলতে গেলে যে সিভিলাইজেশনের উপরে একটা বিরাট হুমকি হচ্ছে ওয়াস্ট ডিসপোজাল যদি না করা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের বডির যদি ওয়াস্ট ডিসপোজাল না হয় তাহলে আমাদের বডিতে এগুলো অ্যাকুমুলেট হয়ে যাবে, বডিতে ওয়াটার ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হবে এবং একটা হার্মফুল কনসিকোয়েন্স তৈরি হবে। তো সেজন্যই কিডনি হচ্ছে আমাদের একমাত্র এক্সক্রিটরি অর্গান, যে কিনা ইউরিন তৈরি করে মেটাবলিক ওয়াস্টগুলোকে বডি থেকে বের করে দেয়। তো সেজন্য কিডনির ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা গুরুত্ব হচ্ছে কিডনি ডিজিজে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে এর হাই ইনসিডেন্স এবং প্রিভিলেন্স। 2019-এর একটা ডাটা অনুযায়ী যে ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় 10% পিপলই বিভিন্ন রকমের কিডনি জটিলতায় আক্রান্ত, এবং বলা হচ্ছে প্রতি বছর 750 মিলিয়ন লোক কিডনি ডিজিজে আক্রান্ত হয়। আর আমাদের দেশের ডাটা বলতে গেলে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের একটা ডাটা অনুযায়ী প্রতি বছর 30 থেকে 40 হাজার লোক ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়। এখন এই যে গ্লোবাল বার্ডেন অফ কিডনি ডিজিজ, এই ডিজিজটা আমাদের হাইয়েস্ট মর্টালিটি এবং মরবিডিটিরও একটা বড় কারণ। আমরা জানি যে রেনাল ফেলিউর বা ক্রনিক কিডনি ডিজিজ অথবা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এগুলো ট্রিটমেন্ট হচ্ছে ডায়ালাইসিস অথবা রেনাল ট্রান্সপ্লান্টেশন, এবং দুটোই অত্যন্ত ট্রাবলসাম। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির রোগীরা যদি প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করতে হয়, তার উপরে যথেষ্ট ইকোনমিক একটা বোঝা তৈরি হয়। অল্টারনেটলি যে কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটাও খুব সহজসাধ্য নয়। সো কিডনি ডিজিজের গুরুত্ব এখানেই যে যেহেতু খুব সহজে ট্রিটমেন্ট করা যায় না, তো সেজন্য কিডনি ডিজিজকে প্রিভেন্ট করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো এই কিডনি ডিজিজকে প্রিভেন্ট করতে হলে ফিজিশিয়ান হিসেবে আমাদেরকে প্রথমে কিডনি ডিজিজগুলোর ইটিওপ্যাথোজেনেসিস সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তারপর তাহলে আমরা এই ডিজিজের স্টেপগুলোতে আমরা একে প্রিভেনশন করার উপায়গুলো বের করতে পারবো। তো আজকের আলোচনা রেনাল প্যাথোলজির, বিশেষ করে আমি গ্লোমেরুলার ডিজিজগুলো নিয়ে আলোচনা করব। তো আসো শুরু করা যাক। আমি আগেই বলেছি যে আমাদের বডিতে কিডনি হচ্ছে আমাদের একমাত্র এক্সক্রিটরি অর্গান, যে কিনা ইউরিনের মাধ্যমে মেটাবলিক ওয়েস্ট গুলোকে শরীর থেকে বের করে দেয়। তো আমাদের দুটো কিডনি থাকে, এই কিডনিগুলো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান এবং এদের লাম্বার রিজিয়নে এর অবস্থান।
তো কিডনি থেকে যে ইউরিনটা তৈরি হয় সেটা ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে এসে এটা রিজার্ভার হিসেবে কাজ করে, পরবর্তীতে মিকচুরেশন রিফ্লেক্সের মাধ্যমে ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বের হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিডনির ইন্টেরিয়র। কিডনির ইন্টেরিয়রটা দুটো পার্টে ভাগ, একটা হচ্ছে আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। এখানে মেডুলাতে অনেকগুলো পার্টস থাকে, রেনাল প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স এবং রেনাল পেলভিস। কিডনির যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট যেটা নেফ্রন, এই নেফ্রনের একটা বিরাট অংশ অবস্থান করে কর্টেক্সে এবং একটা অংশ অবস্থান করে মেডালাতে। আমরা এখন নেফ্রনের স্ট্রাকচার সম্পর্কে একটু ডিটেলস জানবো। কিডনি কি কি কাজ করে আমি আগেই বলেছি, এর প্রধান কাজ হচ্ছে যে মেটাবলিক ওয়াস্ট ডিসপোজাল করা থ্রু ইউরিন ফর্মেশন। তাছাড়া সে কিছু আমাদের ব্লাড ভলিউম রেগুলেট করে, বডিতে অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করে। এক্সক্রিটরি ফাংশন হচ্ছে ইউরিন তৈরি করে ওয়াস্ট ডিসপোজাল করা। কিছু হরমোন তৈরি করে, যেমন রেনিন, ইরাথ্রোপোয়েটিন, এগুলো হচ্ছে তৈরি করে। ভিটামিন ডি মেটাবলিজমে হেল্প করে এবং গ্লুকোনিওজেনেসিস এবং কিছু ড্রাগস মেটাবলিজম ও কিডনির কিছু কাজ আছে। এখন আসি নেফ্রনের কথায়। নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে কিডনির ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট। প্রতিটা কিডনিতে প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ নেফ্রন আছে। তাহলে দুটা কিডনি মিলিয়ে প্রায় 20 লক্ষ নেফ্রন আছে। এই 20 লক্ষ নেফ্রনের কাজ হচ্ছে ফিল্ট্রেশনের মাধ্যমে ইউরিন তৈরি করা। তো এই নেফ্রনের বেশিরভাগ অংশই থাকে হচ্ছে কর্টেক্সে এবং তার 7 ভাগের 1 অংশ থাকে জাক্সটামেডুলারি অর্থাৎ মেডুলার কাছে এবং বাকি লুপগুলো থাকে মেডুলার অভ্যন্তরে। এখন আসি নেফ্রনের পার্টস গুলো কি কি আছে। নেফ্রনের সাধারণত দুটো পার্ট থাকে, রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল। আচ্ছা, আমরা একটা ইন্ডিভিজুয়াল নেফ্রনের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এই দুটো পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল। রেনাল কর্পাসলের আবার দুটো পার্ট থাকে, গ্লোমেরুলাস এবং বমেন্স ক্যাপসুল। আচ্ছা, এখান থেকে রেনাল যে টিউবিউল গুলো আসে, এই টিউবিউল গুলো প্যাঁচানো অবস্থায় থাকে এবং তারা বেশিরভাগ টিউবিউল গুলাই কর্টেক্সে অবস্থান করে, আর এর কিছুটা অংশ বিশেষ করে কালেক্টিং ডাক্ট এবং লুপ অফ হেনলি এগুলো মেডুলাতে থাকে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে কর্টেক্সে কিডনির যে ব্লাড সাপ্লাই তার ম্যাক্সিমামটাই থাকে হচ্ছে কর্টেক্সে, এবং মেডুলারি এরিয়াটা কম্পারেটিভলি লোয়ার লেস ভাস্কুলার এরিয়া। এখন আসি যে গ্লোমেরুলার ডিজিজ বুঝতে হলে প্রথমে গ্লোমেরুলাসটাকে আমাকে ভালো করে হিস্টোলজিটা বুঝতে হবে। তো গ্লোমেরুলাসটা কি? যে গ্লোমেরুলাসটা হচ্ছে গ্লোমেরুলাস আর বমেন্স ক্যাপসুল মিলে তৈরি হয় রেনাল কর্পাসল। এখানে গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি নেটওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি, তো গ্লোমেরুলাসকে যদি আমরা ডিফাইন করতে যাই, এটা হচ্ছে একটা টাফট অফ ক্যাপিলারি, টাফট অফ অ্যানাস্টোমোজিং ক্যাপিলারিজ এনকেসড ইন বমেন্স ক্যাপসুল। অর্থাৎ এখানে কিডনিতে যে অ্যাফারেন্ট আর্টারিওল গুলো ঢুকছে, অ্যাফারেন্ট আর্টারিওল গুলো এখানে ঢুকে একটা অ্যানাস্টোমোজিং ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করছে, এবং এই ক্যাপিলারি নেটওয়ার্ক গুলো থেকে ইউরিনটা যখন ফিল্ট্রেশন হয়ে বের হয়ে যাচ্ছে, তারপরে আবার ব্লাডটা ইফারেন্ট আর্টারিওল হয়ে বডিতে ব্যাক করছে। তাহলে গ্লোমেরুলাস হচ্ছে কি একটা অ্যানাস্টোমোজিং ক্যাপিলারি নেটওয়ার্ক। এখানে অন্যান্য ক্যাপিলারির সাথে, বডির অন্যান্য ক্যাপিলারির সাথে গ্লোমেরুলাসের ক্যাপিলারির একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি যে গ্লোমেরুলাস আমরা জানি যে আর্টারি শেষ হয়, ক্যাপিলারি শুরু হয় এবং আরেকটা এন্ডে ব্লাডটা ভেইনে ড্রেন হয়ে যায়। অর্থাৎ ক্যাপিলারি থাকে আর্টারি এবং ভেইনের মাঝখানে। কিন্তু গ্লোমেরুলাসই একমাত্র ক্যাপিলারি নেটওয়ার্ক যার দুই প্রান্তেই আর্টারিয়াল থাকে, অর্থাৎ আর্টারিয়াল ব্লাড থাকে। এখানে এইটার সুবিধা হচ্ছে কি যে এখানে ফিল্ট্রেশন হয়ে ইউরিনটা যখন আলাদা হয়ে যায়, ওয়াস্ট গুলো চলে যায়, তখন পিওর ব্লাডটা বডিতে ব্যাক করার জন্য এই ব্লাড ভাস্কুলার সিস্টেমের সুবিধা। গ্লোমেরুলাসের আরেকটা পার্ট হচ্ছে বমেন্স ক্যাপসুল। এই যে বমেন্স ক্যাপসুলটা হচ্ছে কি যে প্রক্সিমাল ডাইলেটেড এন্ড অফ নেফ্রন বা রেনাল টিউবিউল, টিউবিউলের যে প্রক্সিমাল ডাইলেটেড এন্ড সেটাই আমরা বলি বমেন্স ক্যাপসুল। এই বমেন্স ক্যাপসুলের দুটো লেয়ার থাকে, আউটার প্যারাইটাল লেয়ার যেটা কিনা স্কোয়ামাস সেল দিয়ে তৈরি হয়, আর ভিতরে আরেকটা লেয়ার থাকে ভিসেরাল লেয়ার বলা হয়, যেটা গ্লোমেরুলাসের সাথে অবস্থান করে। এগুলোকে বলা হয় ভিসেরাল এপিথেলিয়াল সেল দ্বারা এই লেয়ারটা তৈরি। তো বমেন্স ক্যাপসুলের দুইটা লেয়ার অত্যন্ত ইম্পর্টেন্ট, আর দুইটা লেয়ারের মাঝখানে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে ইউরিনারি স্পেস।
এখানে আমরা নেফ্রনের যে কাজ, কিডনির যে কাজ, সেটাই হচ্ছে মূলত নেফ্রন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো নেফ্রনের মেইন কাজ হচ্ছে কি ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন। এখানে এফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাডটা আসে, একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি হয় গ্লোমেরুলাসে, সেখান থেকে ইউরিনটা ইউরিনারি স্পেসে ফিল্ট্রেশন হয়ে যাওয়ার পরে পিওর ব্লাডটা বডিতে আবার ব্যাক করে। তো এখন এই ইউরিনারি স্পেস থেকে ইউরিনটা টিউবিউলে চলে আসে। তাহলে গ্লোমেরুলাসের কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা, এই ইউরিনটাকে পরবর্তীতে এই ইউরিনটা টিউবিউলে রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ বডির প্রয়োজনীয় যে মলিকুলস গুলো আছে সেগুলো রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, এবং আরো কিছু যদি ওয়াশ থাকে ব্লাড থেকে সেটা ডাইরেক্টলি টিউবিউলে সিক্রেশন হবে। তাহলে ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন এই তিনটা প্রসেসের মাধ্যমে একটা কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে। আমরা জানি ইচ গ্লোমেরুলাসে, অর্থাৎ প্রতিটি গ্লোমেরুলাসে প্রতিদিন 180 লিটার ব্লাড ফ্লো হয়, এবং এখান থেকে প্লাজমা ফিল্ট্রেশন হয়, হয়ে প্রতিদিন 1 থেকে 2 লিটার ইউরিন তৈরি হয়। অর্থাৎ কিডনির যে হাইলি সফিস্টিকেটেড ফাংশন, 180 লিটার প্লাজমা থেকে সে 1 থেকে 2 লিটার মাত্র ইউরিন তৈরি হয়। এবং এই কাজটা করার জন্য গ্লোমেরুলার ফাংশন অত্যন্ত ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশন হয় এবং টিউবিউলে রিঅ্যাবজর্পশন হবে এবং সিক্রেশন হবে। এই 180 লিটার যে দিনে যে প্লাজমাটা আসে, ব্লাডটা আসে এখানে, তো এখানে যে প্লাজমাটা গ্লোমেরুলাসে আসে সেটা দিনে 65 বার এটা এখানে ফিল্ট্রেশন হচ্ছে। অর্থাৎ আমরা এটা সহজেই বলতে পারি যে আমাদের বডিতে এই যে গ্লোমেরুলাসের কাজ হচ্ছে অ্যাবাউট 65 টাইমস ডায়ালাইসিস করা, এবং সেটা ফ্রি অফ কস্ট। এখন এই যে হাইলি সফিস্টিকেটেড একটা স্ট্রাকচার গ্লোমেরুলাস, তো এই গ্লোমেরুলাসের স্ট্রাকচার সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। তো এই গ্লোমেরুলাসের মধ্যে আমরা যেটা বলেছি যে এটা হচ্ছে একটা অ্যানাস্টোমোজিং নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ, অর্থাৎ ব্লাড ভেসেল। তো প্রত্যেকটা ক্যাপিলারি লাইনিং এ থাকে কি এন্ডোথেলিয়াম, এবং এই এন্ডোথেলিয়াম থাকবে কি ফেনেস্ট্রেটেড, অর্থাৎ পোরাস বা ছিদ্র ছিদ্র থাকে, এবং প্রত্যেকটা ফেনেস্টার সাইজ হচ্ছে 70 থেকে 100 ন্যানোমিটার। অর্থাৎ এই এন্ডোথেলিয়াল গ্যাপটা, এর চাইতে বড় সাইজের মলিকুলগুলো এন্ডোথেলিয়ামকে ক্রস করতে পারবে না। এরপরে আসি বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনটা যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা দেখব এর 3টা লেয়ার, অর্থাৎ ঠিক মাঝখানে ইলেকট্রন ডেন্স লেয়ার ল্যামিনা ডেন্সা, তার বাইরে হচ্ছে একটা ইলেকট্রন লুসেন্ট লেয়ার ল্যামিনা রারা ইন্টারনা, এবং ভিতরে থাকে আরেকটা ইলেকট্রন লুসেন্ট লেয়ার, তার নাম হচ্ছে ল্যামিনা রারা এক্সটার্না এবং ল্যামিনা রারা ইন্টারনা। আর কি থাকে? ভিসেরাল এপিথেলিয়াল সেলস বা পোডোসাইট, যেটা কিনা বেসেল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, আর হচ্ছে ক্যাপিলারি গুলোর মাঝখানে থাকে মেসেঞ্জিয়াল সেল। আমরা এখানে একটা গ্লোমেরুলাসের ছবি দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখলাম যে একটা এফারেন্ট আর্টারিওল গ্লোমেরুলাসে ঢুকছে, একটা অ্যানাস্টোমোজিং ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করছে, এবং এখানে ফিল্ট্রেশন হচ্ছে, হওয়ার পরে ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাডটা বডিতে ব্যাক করছে। তো এখানে ক্যাপিলারি লুপগুলোর লাইনিং হচ্ছে কি এন্ডোথেলিয়াল সেল, যেগুলো কিনা ফেনেস্ট্রেটেড। আমি আগেই বলেছি যে এদের ডায়ামিটার হচ্ছে, এই ফেনেস্টারগুলোর সাইজ 70 থেকে 100 ন্যানোমিটার। এখানে আমরা লাইনিং এ এন্ডোথেলিয়াল সেলগুলো দেখা যাচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জিনিসটা কি? এটা হচ্ছে কি, যখন এফারেন্ট আর্টারিওল যখন গ্লোমেরুলাসে ঢুকে তখন এর সাথে ডিস্টাল টিউবিউলের একটা পার্ট কন্ট্যাক্টে আসে। তো যখন ডিস্টাল টিউবিউলের কাছে যে পার্টটা থাকে এফারেন্ট আর্টারিওলের, আমরা জানি আর্টারিওলের ওয়ালে স্মুথ মাসেল থাকে টিউনিকা মিডিয়াতে। তো এই স্মুথ মাসেল যেটা টিউনিকা মিডিয়াতে থাকে সেটা এখানে মডিফাইড হয়ে যায়, মডিফাইড এপিথেলিয়াল সেলে কনভার্ট হয়। এই সেলগুলোকে আমরা বলি জাক্সটাগ্লোমেরুলার সেল। আর এর পাশে যে ডিস্টাল টিউবিউলটা এর সাথে আসে, এই ডিস্টাল টিউবিউলের যে এপিথেলিয়াল সেলগুলো তারাও মডিফাইড হয়ে যায়। এই মডিফাইড ডিস্টাল টিউবুলার এপিথেলিয়াল সেল এবং এফারেন্ট আর্টারিওলার সেল, এবং তার সাথে এখানে যে মেসেঞ্জিয়াল সেলগুলো থাকে, মেসেঞ্জিয়াল সেলগুলো যারা এই গ্লোমেরুলাসের এফারেন্ট আর্টারিওলার কাছে থাকে ওদেরকে বলা হয় গ্যাসিস সেল। তাহলে আর ডিস্টাল টিউবুলের যে মডিফাইড এপিথেলিয়াল সেলগুলো, এদের নাম হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল।
তাহলে ম্যাকুলা ডেন্সা সেল যেটা হচ্ছে ডিস্টাল টিউবুলার এপিথেলিয়াল সেলস, ল্যাসিস সেল যেগুলো হচ্ছে ওয়ান অফ টাইপ অফ মেসেঞ্জিয়াল সেলস, আর হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল যেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলের মডিফাইড স্মুথ মাসল সেলস। তো এই সবগুলো সেল মিলে তৈরি করে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে রেনিন সিক্রেশন করা। আমরা জানি কিডনি থেকে একটা হরমোন রিলিজ হয় রেনিন, যেসব হরমোন রিলিজ হয় রেনিন, ইরাথ্রোপোয়েটিন, তার মধ্যে রেনিনটা আসে হচ্ছে এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে। তো এখানে আমরা ক্যাপিলারি লুপের বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের ভিতরের সাইডে থাকে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, আর বাইরের দিকে থাকে হচ্ছে বাউমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াল সেলস। এই এপিথেলিয়াল সেলগুলোর ফুড প্রসেস থাকে, অর্থাৎ ফুড প্রসেসের মাধ্যমে এরা বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, সেজন্য এই সেলগুলোকে বলা হয় পোডোসাইটস। তো আমাদেরকে গ্লোমেরুলার প্যাথোলজি বুঝতে হলে এই যে গ্লোমেরুলার যে স্ট্রাকচারটা, এটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি, একটা গ্লোমেরুলাসের একটা ক্রস সেকশন। এখানে অ্যাফারেন্ট আর্টারিওল ঢুকলো, একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করলো যেটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এখানে ফিল্ট্রেশন হয়ে ইউরিনটা ইউরিনারি স্পেসে চলে আসলো এবং পিওর ব্লাডটা ইফারেন্ট আর্টারিওলের মাধ্যমে বডিতে ব্যাক করলো। এখন যদি আমরা এটাকে ক্রস সেকশন করি এই গ্লোমেরুলাস উইথ বাউমেন্স ক্যাপসুলকে, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। বাউমেন্স ক্যাপসুলের আউটার লেয়ার যেটা কিনা স্কোয়ামাস সেল, এবং এর ইনার লেয়ার এখানে যেগুলোকে বলা হচ্ছে ভিসেরাল এপিথেলিয়াল সেলস, অথবা এদের যেহেতু ফুড প্রসেস থাকে এই ফুড প্রসেসগুলোর মাধ্যমে এরা বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, এজন্য এই সেলগুলোর নাম হচ্ছে পোডোসাইট। আর এর ভিতরে আমরা বেসমেন্ট মেমব্রেন দেখতে পাচ্ছি যেটা কিনা পুরো ক্যাপিলারিটাকে সারাউন্ড করে থাকে। আর যে অংশটাতে ক্যাপিলারিগুলোর মাঝখানে যে অংশে কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না, এটাকে এই এরিয়াটাকে বলা হয় মেসেঞ্জিয়াম। এই মেসেঞ্জিয়ামে থাকে হচ্ছে মেসেঞ্জিয়াম ম্যাট্রিক্স, যেগুলো কিনা বিভিন্ন রকম প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, টাইফোর, কোলাজেন, ল্যামিনিন, ফাইব্রোনেকটিন এসব, এবং এখানে কিছু সেল থাকে, এগুলোকে বলা হয় মেসেঞ্জিয়াল সেল। তো এই সেলগুলোর প্রপার্টিজ হচ্ছে কি, যে এখানে কোনো ফরেন বডি আসলে সেটাকে তারা ডিস্ট্রাকশন করে, তারা কখনো তারা কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে, কখনো তারা যখন কোনো গ্লোমেরুলার ডিজিজ হয় তখন এরা প্রলিফারেশন করতে পারে, এমনকি এরা কন্ট্রাকটাইল অর্থাৎ স্মুথ মাসেলের মতো তারা কন্ট্রাকশন করতে পারে। তো যেহেতু এরা মেজোথেলিয়াম থেকে ডিরাইভড হয় এই সেলগুলো, এবং এগুলো ব্লাড ভেসেলের পাশে থাকে, তো সেজন্য এদের নাম হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস। তো তাহলে আমরা এখানে বলে নেই যে কি কি সেল থাকে গ্লোমেরুলাসে, আমাদের এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল, আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল যেটা ক্যাপিলারি লাইনিং এ থাকে, আর আরেকটা হচ্ছে ভিসেরাল এপিথেলিয়াল সেল যেটা বাউমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াল লেয়ারটা তৈরি করে, এবং প্যারাইটাল লেয়ার অফ স্কোয়ামাস সেল যারা কিনা প্যারাইটাল লেয়ার অফ বাউমেন্স ক্যাপসুল তৈরি করে। তো এই 4 ধরনের সেল সাধারণত আমরা গ্লোমেরুলাসে থাকে। যখন কোনো ডিজিজ তৈরি হবে তখন এই প্রত্যেকটা সেলুলার কম্পার্টমেন্টেরই আমরা প্রলিফারেশন দেখতে পাবো। তো এখানে আমরা খুব ক্লিয়ার করে বেসমেন্ট মেমব্রেনটা বুঝতে পারছি যে বেসমেন্ট মেমব্রেনের ইনার সাইডে এন্ডোথেলিয়াল সেলের অ্যাটাচমেন্ট, এবং আউটার সাইডে ফুড প্রসেস অফ এপিথেলিয়াল সেলের যে অ্যাটাচমেন্টটা থাকে, এটা এই স্ট্রাকচারটাকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে গ্লোমেরুলার প্যাথোজেনেসিস বোঝার জন্য। এখন আসি যে লাইট মাইক্রোস্কোপে, অর্থাৎ আমরা যদি একটা কিডনি থেকে একটা সেকশন নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখি হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন করে, তাহলে আমরা গ্লোমেরুলাস এবং তার টিউবিউলস গুলোকে আমরা কি রকম দেখতে পাবো। এখানে আমরা একটা গ্লোমেরুলাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি লাইট মাইক্রোস্কোপে। তো এখানে ছোট ছোট ক্যাপিলারি লুপগুলো আমরা বুঝতে পারছি লাইন বাই এন্ডোথেলিয়াল সেল। তো এখানে লাইট মাইক্রোস্কোপির একটা লিমিটেশন হচ্ছে যে বেসমেন্ট মেমব্রেনটা লাইট মাইক্রোস্কোপিতে দেখা যায় না, এটা খুবই ছোট স্ট্রাকচার। আমরা ক্যাপিলারি লুপগুলো এবং এন্ডোথেলিয়াল সেলগুলো আমরা বুঝতে পারছি। তার বাইরে এখানে প্যারাইটাল লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে ভিসেরাল লেয়ারটা যেটা গ্লোমেরুলাসের সাথে অ্যাটাচ থাকে সেটা হয়তো একটু বোঝা যায়। তারপরে জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো যেগুলো হচ্ছে কি অ্যাফারেন্ট আর্টারিওলের মডিফাইড স্মুথ মাসেল সেলস, ডিস্টাল টিউবুলার ম্যাকুলা ডেন্সা সেল এবং মেসেঞ্জিয়াম থেকে আসা ল্যাসিস সেল, এই 3টা সেল মিলে
জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস তৈরি করে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর চারদিকে হচ্ছে বিভিন্ন রকম টিউবিউল গুলো, প্রক্সিমাল টিউবিউল, ডিস্টাল টিউবিউল এবং লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট, এদের আমরা ক্রস সেকশন এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ভাস্কুলার পোল এবং ইউরিনারি পোল এই দুটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। তবে বেসমেন্ট মেমব্রেন এবং ওই স্ট্রাকচার গুলোকে আরো ভালোভাবে দেখতে হলে আমাদেরকে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে যেতে হবে। তো আমার আশা করছি যে আমি এতক্ষণে গ্লোমেরুলার হিস্টোলজিটা একটু সহজ করে বুঝাতে পেরেছি। তো এখন আসি যে গ্লোমেরুলার প্যাথোলজি গুলো। তো গ্লোমেরুলাসে বা তথা কিডনিতে কি কি ডিজিজ হয় সেটা আগে আমি বলে নেই। যে কিডনি ডিজিজ গুলো সাধারণত 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ, একটা হচ্ছে যেহেতু নেফ্রনের দুটো পার্ট, গ্লোমেরুলাস এবং টিউবিউলস, তাহলে টিউবুলার ডিজিজ গুলো হচ্ছে একটু অন্যরকম। তারপরে ইন্টারস্টেশিয়াল স্পেসে যে ডিজিজ গুলো হয় সেগুলো একটা গ্রুপ, আর একটা হচ্ছে এই যে ক্যাপিলারি নেটওয়ার্ক থাকে বা এফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, তাহলে এই ব্লাড ভেসেল গুলোর আরেকটা ডিজিজ গ্রুপ আছে। তাহলে আজকে আমরা গ্লোমেরুলার ডিজিজ গুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এই যে কিডনির যে ডিজিজ গুলো আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যে সারা ওয়ার্ল্ডে কিডনি ডিজিজ গুলো একটা গ্লোবাল বার্ডেন একটা আছে এটার, যে অনেক বেশি লোক এই কিডনি ডিজিজে আক্রান্ত। তো কি কি সাধারণত ক্লিনিক্যালি এই কিডনি ডিজিজ গুলো কিভাবে ম্যানিফেস্টেশন হয় সেগুলো আমরা একটু জেনে নেই। প্রথমে হচ্ছে অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া আমরা কাকে বলবো? যখন কোনো কারণে এই যে আমরা গ্লোমেরুলাসের একটা বড় ফাংশন দেখেছি যে ফিল্ট্রেশন করবে, তাহলে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা আমরা জানি যে মিনিটে 125 মিলিলিটার পার মিনিট, তো এই জিএফআর যখন কমে যাবে এবং তাতে করে বডিতে ওয়াস্ট ম্যাটেরিয়াল যেমন ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন এবং ক্রিটিনিন লেভেল বেড়ে যাবে, তখন আমরা এটাকে বলবো অ্যাজোটেমিয়া। অর্থাৎ এটা একটা বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস। এর অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে প্রিরেনাল কজ আছে, পোস্টরেনাল কজ আছে। প্রিরেনাল কজের মধ্যে হচ্ছে কি, যে যখন কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যাবে, হাইপোভলিউমিয়া হবে, হাইপোটেনশন হবে, এক্সেসিভ ফ্লুইড লস হবে, তো তখন দেখা যায় যে এই ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন এবং ক্রিটিনিন বেড়ে যাচ্ছে এবং জিএফআর কমে যাচ্ছে। আর পোস্টরেনাল অ্যাজোটেমিয়া হবে কখন? যদি কখনো ইউরিনারি ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন থাকে, সে কারণে হতে পারে। যখন এই যে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি অর্থাৎ জিএফআর কমে যাওয়া এবং ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিটিনিন লেভেল বেড়ে যাওয়া, এর সাথে যখন ক্লিনিক্যাল সাইন সিমটম ডেভেলপ করবে, তখন আমরা সেই কেসটাকে বলবো ইউরেমিয়া। ইউরেমিয়াতে শুধুমাত্র কিডনি ইনভলভ থাকে না, তখন দেখা যায় যে অন্যান্য অর্গানগুলো যেমন ইউরেমিক গ্যাস্ট্রোএন্টেরাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ইউরেমিক পেরিকার্ডাইটিস, এরকম বডির অন্যান্য অর্গানগুলো আক্রান্ত হয়। তো তাহলে অ্যাজোটেমিয়া এবং ইউরেমিয়া এগুলা হচ্ছে একটা কিডনি ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। কিডনি ডিজিজের আরো অন্যান্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। আমরা যদি খুব সিম্পলি বলতে যাই যে যখন গ্লোমেরুলার ডিজিজের কারণে পেশেন্টের হেমাচুরিয়া ডেভেলপ করে, সেটা ট্রানজিন্ট হতে পারে অথবা পারসিস্টেন্ট হতে পারে, তার সাথে মাইল্ড টু মডারেট প্রোটিনিউরিয়া হতে পারে, ইডিমা থাকবে, ব্লাড প্রেশার বেশি থাকবে এবং অ্যাজোটেমিয়া থাকতে পারে, তখন আমরা এই ডিজিজটাকে এই ডিজিজটাকে আমরা বলবো নেফ্রাইটিক সিনড্রোম। সহজে মনে রাখার জন্য মনে রাখতে হবে যে সাধারণত ট্রানজিন্ট বা পারসিস্টেন্ট হেমাচুরিয়া হলে আমরা নেফ্রাইটিক সিনড্রোম বলি। তো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা খুব কমন এবং ইম্পর্টেন্ট কিডনি ডিজিজ। এই ডিজিজে সাধারণত নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে ক্লিনিক্যালি ম্যানিফেস্টেড হয়। আরেকটা সিনড্রোম হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখে থাকি। তো কখন আমরা নেফ্রোটিক সিনড্রোম বলবো? যখন হেভি প্রোটিনুরিয়া, ম্যাসিভ প্রোটিনুরিয়া, অর্থাৎ প্রতিদিন মোর দেন 3.5 গ্রাম পার ডে প্রোটিন ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে, তার সাথে বডিতে হাইপো অ্যালবুমিনিয়া হবে এবং অ্যালবুমিন কমে যাওয়ার কারণে পেশেন্টের ইডিমা ডেভেলপ করবে, হাইপার লিপিডিমিয়া হবে এবং লিপিডিউরিয়া হবে। এই ক্লিনিক্যাল যে সাইন সিমটম গুলো, তখন আমরা এদেরকে বলবো নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, এখন আসো কখন আমরা একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ফেলিওর সম্পর্কে আমরা শুধু একটা ডিফাইন করব কিভাবে, যে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট খুব তাড়াতাড়ি ডিক্লাইন করে, অর্থাৎ উইদিন আওয়ার্স অর ডেজ যখন জিএফআর ডিক্লাইন করে এবং তার সাথে পেশেন্টের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়,
তো তখন আমরা এই পেশেন্টকে বলবো অ্যাকিউট রেনাল ফেলিওর অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি। তো অ্যাকিউট কিডনি ইনজুরি সাধারণত কিডনি ডিজিজের সবগুলো কম্পার্টমেন্ট আক্রান্ত হলেই হতে পারে, সেটা গ্লোমেরুলার ডিজিজের কারণে হতে পারে, টিউবিউলার ডিজিজের কারণেও হতে পারে, ইন্টারস্টেশিয়াম অথবা ব্লাড ভেসেলের ডিজিজের কারণেই হতে পারে অ্যাকিউট রেনাল ফেলিওর, যখন জিএফআরটা উইদিন আওয়ার্স টু ডেজ ডিক্লাইন করে। তারপরে হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর। ক্রনিক রেনাল ফেলিওরকে এখন আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। তো সিকেডির একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে যখন জিএফআর লেস দেন 60 ml পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার, এই পরিমাণ হবে জিএফআর, এবং সেটা মোর দেন 3 মান্থস থাকতে হবে, অথবা অ্যাটলিস্ট 3 মান্থস বা মোর দেন 3 মান্থস জিএফআর লেভেল এই লেভেলে থাকতে হবে, লেস দেন 60 ml পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার। তো এইটার কমে যখন থাকবে 3 মাস ধরে, তখন আমরা ওই পেশেন্টগুলোকে ক্রনিক কিডনি ডিজিজ বলে ডিফাইন করতে পারবো। অথবা ক্রনিক কিডনি ডিজিজের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে কি, যে পারসিস্টেন্ট যদি প্রোটিনুরিয়া থাকে এবং ইউরিনারি অ্যালবুমিন ক্রিটিনিন রেশিও যদি মোর দেন 30 মিলিগ্রাম পার গ্রাম হয়, সেক্ষেত্রেও আমরা এই পেশেন্টগুলোকে ক্রনিক কিডনি ডিজিজের ক্যাটাগরিতে ফেলতে পারবো। তো ক্রনিক কিডনি ডিজিজের কতগুলো স্টেজ থাকে ক্লিনিক্যালি, আমি খুব অল্প করে বলি। সেটা হচ্ছে যে যখন জিএফআর 50% অফ নর্মাল হয়ে যাবে, নর্মাল হবে, তখন আমরা বলবো ডিক্রিজ রেনাল রিজার্ভ। এখানে দেখা যায় ব্লাড ইউরিন নাইট্রোজেন এবং ক্রিটিনিন লেভেল নর্মাল থাকতে পারে, পেশেন্ট অনেক সময় অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে, অর্থাৎ 50% নর্মাল পর্যন্ত জিএফআর কিন্তু পেশেন্টকে আমরা অ্যাসিম্পটোমেটিক পেতে পারি, শুধুমাত্র অ্যাজোটোমিয়া হয়তো থাকতে পারে। আর যখন জিএফআর আরো কমে 20 to 50% অফ নর্মাল হবে, তার সাথে অ্যাজোটোমিয়া থাকবে, তখন আমরা এই পেশেন্টগুলোকে বলবো রেনাল ইনসাফিসিয়েন্সি। তারপরে যখন জিএফআর 20 to 25% হয়ে যাবে, তখন আমরা তাদেরকে রেনাল ফেলিওর বলবো বা ক্রনিক কিডনি ডিজিজ বলবো। আর হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যখন জিএফআর লেস দেন 5% অফ নর্মাল হয়ে যাবে, এটা হচ্ছে একটা টার্মিনাল স্টেজ অফ ইউরেমিয়া। তো এগুলো হচ্ছে ক্লিনিক্যাল স্টেজিং। তো এই ক্লিনিক্যাল স্টেজিং গুলো সাধারণত গ্লোমেরুলাসের হিস্টোলজিক্যাল অল্টারেশনের সাথে কোরিলেট করে। তো আমি যখন গ্লোমেরুলার প্যাথোজেনেসিস নিয়ে আলোচনা করব, গ্লোমেরুলার হিস্টোমরফোলজিক্যাল প্যাটার্ন অফ ইনজুরি নিয়ে আলোচনা করব, তখন আমরা এই তার সাথে এই যে ক্লিনিক্যাল যে স্টেজিং গুলো এগুলা কোরিলেট করে আমি বলবো। আচ্ছা, আজকে আমি গ্লোমেরুলার ডিজিজের প্যাথোজেনেসিস বলবো। তো এই যে গ্লোমেরুলার ডিজিজ গুলো ক্লিনিক্যালি সাধারণত 5 ভাবে ম্যানিফেস্টেশন হয়। নেফ্রাইটিক সিনড্রোম হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ক্রনিক রেনাল ফেলিওর বা সিকেডি হতে পারে, এবং অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। তো কখন আমরা নেফ্রাইটিক সিনড্রোম বলবো, আমরা আগেই বলেছি, যখন পেশেন্টের হেমাচুরিয়া থাকবে, অ্যাজোটেমিয়া থাকবে, মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া থাকবে, তখন আমরা নেফ্রাইটিক সিনড্রোম বলবো। আর যখন পেশেন্ট অ্যাকিউট নেফ্রাইটিস থাকবে, প্রোটিনুরিয়া থাকবে, তখন আমরা এবং অ্যাকিউট কিডনি ইনজুরি হবে, তখন আমরা এইগুলোকে ডায়াগনোসিস করব র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হিসেবে। আর যখন প্রোটিনুরিয়া থাকবে মোর দেন 3.5 গ্রাম পার ডে, সাথে হাইপোঅ্যালবুমিনিয়া থাকবে, হাইপারলিপিডেমিয়া থাকবে, তখন আমরা এদেরকে ডিফাইন করব নেফ্রোটিক সিনড্রোম হিসেবে। আর যখন ধীরে ধীরে প্রথমে অ্যাজোটেমিয়া থেকে পেশেন্ট ইউরেমিয়ার দিকে প্রোগ্রেস করবে, অর্থাৎ ক্লিনিক্যাল সাইন সিমটম ডেভেলপ করবে এবং জিএফআর ধীরে ধীরে কমে যেতে থাকবে, তখন আমরা এদেরকে বলবো সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। এবং কোনো গ্লোমেরুলার ডিজিজ শুধুমাত্র হেমাচুরিয়া বা প্রোটিনুরিয়া থাকে এবং পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, এই গ্রুপেরও আরেকটা পেশেন্ট থাকে। এই যে গ্লোমেরুলার যে সিনড্রোম গুলো ডায়াগনোসিস করতে গেলে আমরা কি কি টেস্ট করি, তার মধ্যে হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, গ্লোমেরুলার ফাংশন টেস্ট, বিভিন্ন রকম রেনাল ক্লিয়ারেন্স টেস্ট, তারপরে হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো টেস্ট করতে পারি, টিউবুলার ফাংশন দেখার জন্য আমরা বিভিন্ন টেস্ট করতে পারি, এবং সবশেষে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, যেটার জন্য আমরা রেনাল বায়োপসি করি। তো আজকে আমি রেনাল বায়োপসি এবং তার ইন্টারপ্রিটেশন এবং গ্লোমেরুলার ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য যেসব স্পেশাল টেকনিকগুলো আমরা ব্যবহার করি, তো সেগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমি ধীরে ধীরে আলোচনা করব। রেনাল বায়োপসি, আমি আমার জিআই প্যাথোলজি ক্লাসে বলেছি যে বায়োপসি হচ্ছে একটা টেকনিক যেখানে আমরা টিস্যু কালেক্ট করি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তো কিডনি যে গ্লোমেরুলাস এবং টিউবিউলার ডিজিজগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে হিস্টোপ্যাথোলজি করতে হবে। তো সেই জন্য আমরা যে স্যাম্পল কালেকশন করব সেটা হচ্ছে রেনাল বায়োপসি প্রসিডিউরের মাধ্যমে। তো রেনাল বায়োপসি করে আমরা যে টিস্যুটাকে কালেক্ট করব, সেটাকে আমরা
লাইট মাইক্রোস্কোপে দেখব, ইমিউনোফ্লোরোসেন্স টেকনিক অ্যাপ্লাই করব এবং আলট্রা স্ট্রাকচারাল ফাইন্ডিংস দেখার জন্য আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখব। তো সাধারণত গ্লোমেরুলার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপি, ইমিউনোফ্লোরোসেন্স মাইক্রোস্কোপি এবং লাইট মাইক্রোস্কোপি তিনটাই করে থাকি। তো হিস্টোপ্যাথোলজি করার জন্য আমাদেরকে টিস্যুটাকে ফিক্সেশন করতে হবে। তো সাধারণত লাইট মাইক্রোস্কোপিতে আমরা হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইনিং করার জন্য যে প্যারাফিন সেকশন করি, তার জন্য এই রেনাল বায়োপসি করার পরে টিস্যুটাকে 10% নিউট্রাল বাফার ফরমালিনে সেন্ড করতে হবে ল্যাবরেটরিতে। যদি আমরা টিস্যুটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে ফরমালিনে দিলে হবে না, সেক্ষেত্রে আমাদেরকে 4% গ্লুটারালডিহাইড এখানে আমাদেরকে টিস্যু ফিক্সেশন করতে হবে। আর যদি আমরা ইমিউনোফ্লোরোসেন্স টেকনিক অ্যাপ্লাই করতে চাই, তাহলে কোনো ফিক্সিটিভ ইউজ করা যাবে না, এটা নর্মাল স্যালাইনে ল্যাবে আসতে হবে, পরবর্তীতে এটা ক্রায়োস্টেট বা ফ্রোজেন সেকশন করে আমরা ইমিউনোফ্লোরোসেন্স মাইক্রোস্কোপিতে ইউটিলাইজ করব। আমরা এই কিছু স্পেশাল স্টেইন, হেমাটক্সিলিন, ইওসিন তো আমরা নর্মাল স্টেইন করি রেনাল টিস্যু দেখার জন্য। তাছাড়া আমরা কিছু স্পেশাল স্টেইন ব্যবহার করি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারায়োডিক অ্যাসিড শিফ স্টেইন, ম্যাসন ট্রাইকোম স্টেইন এবং সিলভার প্রিপারেশন। এখানে আমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি যে রেনাল বায়োপসি, তো দু ধরনের বায়োপসি নেওয়া যায়। একটা হচ্ছে কোর নিডল বায়োপসি, যেখানে আমরা একটা লিনিয়ার কোর অফ টিস্যু পাবো, অথবা আমরা ওপেন বায়োপসি করে একটা ওয়েজ বায়োপসি নিতে পারি। এখানে ওয়েজ শেপের একটা বায়োপসি টিস্যু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কম্পারেটিভলি কোর নিডল বায়োপসিটা কিছুটা ইজিয়ার। তো কোর নিডল বায়োপসি যখন আমরা করব, তখন আমরা এরকম আমরা চেষ্টা করব যে দুটো সেকশন নেওয়ার জন্য, কারণ আমাদেরকে এখান থেকে এই টিস্যু সেকশন থেকে আমাদের কিছুটা অংশ লাইট মাইক্রোস্কোপির জন্য প্রিজার্ভ করতে হবে, কিছুটা ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য এবং কিছুটা ইমিউনোফ্লোরোসেন্স মাইক্রোস্কোপির জন্য আমাদেরকে রাখতে হবে। সেজন্য আইডিয়াল হচ্ছে দুইটা কোর বায়োপসি নিতে হবে। আচ্ছা, এখানে আমরা আমি আগেও দেখিয়েছি যে নর্মাল গ্লোমেরুলাসকে আমরা লাইট মাইক্রোস্কোপে হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন করলে কিরকম দেখতে পাবো। আমরা এখানে একটা গ্লোমেরুলাস দেখতে পাচ্ছি এবং তার চারপাশে হচ্ছে টিউবিউল গুলো। তো গ্লোমেরুলাসের এখানে ক্যাপিলারি নেটওয়ার্ক এবং কিছু এন্ডোথেলিয়াল সেল আমরা বুঝতে পারি। তো বেসমেন্ট মেমব্রেন দেখার জন্য আমাদেরকে স্পেশাল স্টেইন করতে হবে। এখানেও আমরা একইভাবে গ্লোমেরুলাসের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো আমরা যদি পিএস স্টেইন করি, এখানে প্রত্যেকটা ক্যাপিলারি লুপের চারদিকে যে পার্পল কালার স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তো এখানে এই পিএস স্টেইনের মাধ্যমে আমরা সাধারণত গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন বা ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল গুলোকে আমরা দেখতে পাই। আমি একটু আগেই বলেছিলাম যে আমরা কিছু স্পেশাল স্টেইন ব্যবহার করি হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন ছাড়াও কিডনি টিস্যুগুলোকে আইডেন্টিফাই করার জন্য। তো সেই স্পেশাল স্টেইনের মধ্যে একটা হচ্ছে পারায়োডিক অ্যাসিড শিপ স্টেইন, যেটা স্টেইন করে আমরা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং মেসেনজিয়ামে যে ম্যাট্রিক্স গুলো থাকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সাধারণত এইচএনই স্টেইনে মেসেঞ্জার ম্যাট্রিক্স বা বেসমেন্ট মেমব্রেনটাকে ভালোভাবে আইডেন্টিফাই করা যায় না। তাছাড়া গ্লোমেরুলাসে আমরা যখন ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস বা এই জাতীয় ডিজিজগুলো পড়বো, তখন আমাদেরকে ফাইব্রোসিস দেখতে হবে। এই ফাইব্রোসিস দেখার জন্য ট্রাইকোম স্টেইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সিলভার স্টেইনের মাধ্যমেও আমরা বেসমেন্ট মেমব্রেন এবং মেসেঞ্জিয়ার ম্যাট্রিক্স গুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো অনেক সময় কিডনির অনেক ডিজিজে অ্যামাইলয়েড ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়, তো সেটা দেখার জন্য আমরা জানি যে স্পেশাল স্টেইন হচ্ছে কঙ্গো রেড স্টেইন। এখন আসি যে যেহেতু লাইট মাইক্রোস্কোপের একটা সীমাবদ্ধতা আছে, যে কিডনির স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করা এবং ডিজিজ গুলোকে আইডেন্টিফাই করা, যেহেতু গ্লোমেরুলাসটা একটা মাইক্রো স্ট্রাকচার, তো এই গ্লোমেরুলাসের স্ট্রাকচার দেখার জন্য এবং গ্লোমেরুলাসের প্যাথোজেনেসিসের একটা বড় কারণ হচ্ছে ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ইনজুরি। এখানে সহজ করে বলতে গেলে যে গ্লোমেরুলার ডিজিজ গুলো বেশিরভাগই হয় ইমিউন মেডিয়েটেড ইনজুরির কারণে, আর টিউবিউলার ডিজিজ গুলো বেশিরভাগ হচ্ছে ইনফেকশাস এজেন্টস এবং টক্সিনস এগুলোর কারণে হয়। তো যেহেতু ইমিউনোলজিক্যাল এজেন্টের কারণে গ্লোমেরুলাস ডিজিজ গুলো হয়, তো এগুলি ডায়াগনোসিস করার জন্য এই যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে, তো এই ডিপোজিশন গুলো দেখার জন্য আমরা ইমিউনোফ্লোরেসেন্স টেকনিক ব্যবহার করি। তো ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপটা কি, এটা সম্পর্কে আমি একটু আইডিয়া দেই। 1852 সালে স্যার জর্জ জি স্টোকস ইনি একটা ফ্লুরোস্পার, এটা একটা মিনারেল কম্পাউন্ড,
তো ইনি দেখেছেন কি যে এই কম্পাউন্ডটা করে কি যে আল্ট্রাভায়োলেট লাইটের নিচে রাখলে এই কম্পাউন্ডটা এক ধরনের লাইট ইমিট করে, যেটা প্রথমে দেখা যেত না, কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট দিলে এক ধরনের লাইট ইমিট করে। সেই লাইটটাকে সেই জন্য এটা নাম দিয়েছেন উনি ফ্লুorescence। পরবর্তীতে অন্যান্য সায়েন্টিস্টরা এটাকে আরো ডেভেলপ করেছেন। তো এখন ইমিউনোফ্লুorescence জিনিসটা কি? এটা হচ্ছে কি যে আমরা দেখতে চাই টিস্যুতে অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি আইডেন্টিফাই করতে চাই। তো অ্যান্টিবডি আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে এরা যে ইমিউন কমপ্লেক্সটা তৈরি করে, তো সেটা আমরা খালি চোখে বা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো না। তখন আমরা যদি অ্যান্টিবডির সাথে এমন একটা মলিকুল অ্যাড করি যেটা লাইট ইমিট করে এবং সেই লাইটটা আমরা খালি চোখে দেখতে পাই, তাহলে আমরা ওই টিস্যুতে অ্যান্টিজেনের উপস্থিতি প্রমাণ করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা টেকনিক allowing visualization of a specific protein or antigen in tissue sections by binding a specific antibody chemically conjugated with a fluorescent dye। অর্থাৎ আমরা টিস্যুতে অ্যান্টিজেন আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা প্রথমে ওই টিস্যুর সাথে অ্যান্টিজেনের যে করেসপন্ডিং অ্যান্টিবডি সেটা আমরা টিস্যুতে অ্যাপ্লাই করব, এবং এটা যেহেতু আমরা খালি চোখে দেখতে পাবো না, সেহেতু অ্যান্টিবডির সাথে আমরা একটা ফ্লুorescent কম্পাউন্ড ট্যাগ করে দিব, যাতে করে ওই ফ্লুorescent লাইট দেখে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের উপস্থিতি প্রমাণ করতে পারি। তো এখানে আমি ইমিউনোফ্লুorescence-এর দুটো টেকনিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ইমিউনোফ্লুorescence, একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট ইমিউনোফ্লুorescence-এর টেকনিকটা হচ্ছে কি যে টিস্যু সেকশনে আমরা জানি একটা অ্যান্টিজেন আছে, তো আমরা করব কি এই অ্যান্টিজেনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি এই টিস্যুতে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা জানি না যে অ্যান্টিজেনটা আছে কি নাই। যখন আমরা অ্যান্টিবডি অ্যাপ্লাই করব এবং এই অ্যান্টিবডিটা লেবেল থাকবে, অর্থাৎ অ্যাটাচ থাকবে ফ্লুরোক্রোম কম্পাউন্ডের সাথে, আর ফ্লুরোক্রোম কম্পাউন্ডটা যখন দেখবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে, অর্থাৎ অ্যান্টিজেনের উপস্থিতি আছে, তখন এই ফ্লুরোক্রোম কম্পাউন্ড থেকে একটা সবুজ হলুদ আলো জ্বলবে, অর্থাৎ একটা আলো জ্বলবে, সেই আলো দেখে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডিটাকে ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, ইনডাইরেক্ট টেকনিকেও আমরা করব কি যে সাধারণত টিস্যুতে অ্যান্টিজেন থাকে এবং সার্কুলেশনে অ্যান্টিবডি থাকে। তো ইনডাইরেক্ট টেকনিকে আমরা একটা অ্যান্টিবডিটা আছে কিনা সার্কুলেশনে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো প্রথমে অ্যান্টিজেনের সাথে আমরা একটা প্রাইমারি অ্যান্টিবডি অ্যাপ্লাই করব, পরবর্তীতে, এবং প্রাইমারি অ্যান্টিবডিটা আনলেবেল থাকবে, অর্থাৎ এখানে ফ্লুরোক্রোম ট্যাগ করা থাকবে না। পরবর্তীতে আমরা একটা সেকেন্ডারি অ্যান্টিবডি দিব যার সাথে ফ্লুরোক্রোম লেবেল করা থাকবে। তো যখন ফ্লুরোক্রোমটা লাইট ইমিট করবে, তখন আমরা এই যে একটা অ্যান্টিবডি যেটা সার্কুলেশনে থাকে সেটার উপস্থিতি আমরা প্রমাণ করতে পারবো। তো এইভাবে করে ইমিউনোফ্লুorescence টেকনিকে আমরা টিস্যুতে অ্যান্টিজেন অথবা সার্কুলেশনের কোনো অ্যান্টিবডি আছে কিনা সেটার উপস্থিতি প্রমাণ করতে পারি। তো কোন কোন কাজে আমরা এই ইমিউনোফ্লুorescence টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে রেনাল বায়োপসিতে আমরা যেহেতু ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ডিজিজ গ্লোমেরুলার ইনজুরি গুলো, তো সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। স্কিনেও সাধারণত অনেক ইমিউন মেডিয়েটেড ডিজিজ থাকে, যেমন ব্লিস্টারিং ডিজিজ গুলো, তো সেখানেও আমরা এই ইমিউনোফ্লুorescence টেকনিক অ্যাপ্লাই করতে পারি। মাসেল বায়োপসি, লাং বায়োপসি, তারপরে তাছাড়া মাইক্রোবায়োলজিক্যাল যে কোনো ভাইরাল অ্যান্টিজেন, ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন দেখার জন্য আমরা ইমিউনোফ্লুorescence টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা আল্ট্রাভায়োলেট লাইটে মাইক্রোস্কোপে আমরা ইমিউনোফ্লুorescence টেকনিকে একটা নরমাল গ্লোমেরুলাস কেমন দেখা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা গ্লোমেরুলার ক্যাপিলারি লুপগুলো বুঝতে পারছি, এবং এখানে আমরা যে ফ্লুরোক্রোম কম্পাউন্ড, যেটা আমরা ফ্লোরেসিন আইসোথায়োসায়ানেট, এই কম্পাউন্ডটা ব্যবহার করি, ওটা যখন বাইন্ড করে এরকম একটা সবুজ কালার দেখা যায়, এটা নরমাল কালার। এখানে আমরা গ্লোমেরুলাসে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, যেখানে আমরা এই যে সবুজ রঙের লাইট দেখে আমরা কনফার্ম করতে পারছি যে এখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়েছে। তো এই ডিপোজিশনটা সাধারণত দুটো প্যাটার্নে হয়, যখন লোকাল ইমিউন কমপ্লেক্স হয় তখন গ্র্যানুলার প্যাটার্ন হয়, আর যখন ইমিউন কমপ্লেক্সটা লিনিয়ার থাকে তখন লিনিয়ার প্যাটার্নে ইমিউনোফ্লুorescence লাইটটা দেখা যায়। আমি পরবর্তীতে যখন আমি ইন্ডিভিজুয়াল ডিজিজগুলো বলবো, লিশনগুলো, গ্লোমেরুলার ডিজিজগুলো বলবো, তখন আমরা প্রত্যেকটার ইমিউনোফ্লুorescence মাইক্রোস্কোপে যেরকম দেখা যায় সেটা আমি পরবর্তীতে আবার ডিসকাস করব। ইলেকট্রন মাইক্রোস্কোপ, গ্লোমেরুলার ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা এত মাইক্রোস্ট্রাকচার যে আমরা অনেক বড় করে না দেখলে এটাকে আমরা এই ডিজিজগুলোকে আইডেন্টিফাই করা একটু কঠিন হবে। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যাপারটা কি? এটা হচ্ছে কি যে লাইট মাইক্রোস্কোপে আমরা সাধারণত লাইট দিয়ে আমরা
আমরা যে টিস্যুটাকে দেখি সেটা আলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। আর এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপে হচ্ছে লাইটের বদলে ইলেকট্রন ব্যবহার করা হয়, যাতে করে এটার ইলুমিনেশন পাওয়ারটা অনেক অনেক গুণ বেশি হয়। লাইট মাইক্রোস্কোপে যেখানে আমরা একটা অবজেক্টকে 1000 গুণ বড় করে দেখতে পারি, ইলেকট্রন মাইক্রোস্কোপে সেই অবজেক্টটাকে আমরা প্রায় 1 লক্ষ গুণ বড় করে দেখতে পারি। তো কিন্তু যদিও এটা ডিজিজ ডায়াগনোসিস করার জন্য অত্যন্ত দরকার, তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা অনেক জটিল একটা প্রসিডিউর। এর ফিক্সেশন এবং টিস্যু প্রসেসিং অনেক জটিল প্রসিডিউর, এবং এটা অনেক এক্সপেন্সিভ একটা মাইক্রোস্কোপ। সো আমরা সব জায়গাতেই, বিশেষ করে আমাদের দেশে ইলেকট্রন মাইক্রোস্কোপ খুব একটা অ্যাভেলেবল না। তো সেজন্য আমরা সাধারণত কিডনি ডিজিজ গুলো ডায়াগনোসিস করার জন্য আমাদের দেশে আমরা লাইট মাইক্রোস্কোপি এবং ইমিউনোফ্লুওরেসেন্স মাইক্রোস্কোপি এই দুটোর উপরে ডিপেন্ড করি, এবং স্পেশাল স্টেইন এগুলোর উপরে আমরা ডিপেন্ড করি। তো ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন আমরা টিস্যু প্রসেসিং করে গ্লোমেরুলাসটাকে দেখব, তখন আমরা কেমন দেখব? এখানে আমরা থিক যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ারটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এর ভিতরের দিকে যে সেলগুলো দেখা যাচ্ছে নিউক্লিয়েটেড সেল, নিউক্লিয়াসটা সেলের, এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্যাপিলারি লুমেন। আর গ্লোমেরুলার বেসমেন্টের বাইরের দিকে আমরা পোডোসাইট বা ভিসেরাল এপিথেলিয়াল সেলের ফুড প্রসেসগুলো অ্যাটাচড আছে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের, আমি একটু আগেই বলেছিলাম যে এর 3টা লেয়ার থাকে। এর ঠিক মাঝখানে থাকে একটা ইলেকট্রন ডেন্স লেয়ার, যেটাকে বলা হয় ল্যামিনা ডেন্সা। ভিতরের দিকে থাকে ল্যামিনা রারা ইন্টারনা, যেটার সাথে এন্ডোথেলিয়াল সেলটা অ্যাটাচ থাকে, এবং বাইরের দিকে থাকে ল্যামিনা রেরা এক্সটার্না, যার সাথে ফুড প্রসেসগুলো অ্যাটাচ থাকে। তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এই স্ট্রাকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা যে ইমিউন কমপ্লেক্স গুলো ডিপোজিশন হয়, অথবা এন্ডোথেলিয়াল সেলের প্রলিফারেশন, অথবা ফুড এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন, প্রত্যেকটা কম্পোনেন্টই আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো। এখানে আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে আমরা যদি আরো সহজ করে দেখতে চাই, তাহলে দেখবে এই যে ল্যামিনা ডেন্সা, যেটা মাঝখানে থাকে, ইলেকট্রন ডেন্স একটা জোন বেসমেন্ট মেমব্রেনের ভিতরে, ল্যামিনা রারা ইন্টারনা, যেটার সাথে এন্ডোথেলিয়াল সেলগুলো অ্যাটাচড আছে, এবং বাইরের দিকে ল্যামিনা ইলেকট্রন লুসেন্ট, ল্যামিনা রারা এক্সটার্না আরেকটা লেয়ার, যার সাথে এপিথেলিয়াল সেলের ফুড প্রসেসগুলো অ্যাটাচ থাকে। তো এখানে ফুড প্রসেসগুলোর মাঝখানে যে স্পেসটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন স্লিট, এবং এই ফিল্ট্রেশন স্লিটগুলো একটা ডায়াফ্রাম দ্বারা ক্লোজ থাকে। তো এখানে এই বেসমেন্ট মেমব্রেনের স্ট্রাকচারটা আমি এত বারবার করে বলছি এজন্য যে এখানে ক্যাপিলারিতে যে ব্লাডটা আসে, সেই ব্লাডটা থেকে ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো এখানে ফিল্ট্রেশন হয়ে ইউরিনারি স্পেস, এই পাশে হচ্ছে ইউরিনারি স্পেস বাইরের দিকে, আর এদিকে হচ্ছে ভাস্কুলার স্পেস। অর্থাৎ ব্লাড যখন ক্যাপিলারিতে আসে, এখান থেকে ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো ফিল্ট্রেশন হয়ে ইউরিনারি স্পেসে চলে আসবে। তো এই ফিল্ট্রেশন হতে গেলে তাকে কতগুলো পোর্ট বা কতগুলা এরিয়াকে তাদের ক্রস করতে হবে। যেমন একটা মলিকুল আসলো, সে প্রথমে এন্ডোথেলিয়াল ব্যারিয়ার ক্রস করতে হবে। তো আমরা জানি যে এন্ডোথেলিয়াল এই বেসমেন্ট মেমব্রেনের সাথে গ্লোমেরুলার যে এন্ডোথেলিয়াম, এটা হচ্ছে ফেনেস্ট্রেটেড, এবং এক একটা ফেনেস্টার সাইজ হচ্ছে 70 থেকে 100 ন্যানোমিটার। তার মানে যে মলিকুলগুলো 100 ন্যানোমিটারের বেশি, তারা এই এন্ডোথেলিয়াল গ্যাপটা বের হয়ে যেতে পারবে না। অর্থাৎ ছোট মলিকুলগুলাই এই বেসমেন্ট মেমব্রেনে ক্রস করতে পারবে। তো বিশেষ করে আমরা জানি যে প্রোটিন বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, ফ্যাট ক্রস করে না, সো ফ্যাট এবং প্রোটিন এরা থেকে যাবে। এখন যেই ছোট মলিকুলগুলো এন্ডোথেলিয়াল গ্যাপকে বের হয়ে আসলো, পরবর্তীতে তাদেরকে ফেস করতে হবে কাকে? বেসমেন্ট মেমব্রেনকে। তো বেসমেন্ট মেমব্রেন, এখানে কোনো ছিদ্র বা পোর থাকে না, এখানে থাকে কি? ইলেকট্রিক চার্জ। তো বেসমেন্ট মেমব্রেনটা সাধারণত নেগেটিভলি চার্জ থাকে। সো যেসব মলিকুলগুলো নেগেটিভলি চার্জ থাকে, তারা বেসমেন্ট মেমব্রেন ক্রস করতে পারবে না। অর্থাৎ অ্যানায়নিক মলিকুলগুলো বেসমেন্ট মেমব্রেন ক্রস করতে পারবে না। তো তারা কি করবে? তারা ব্যাক করে ব্লাডে চলে আসবে। আর ক্যাটায়নিক মলিকুলগুলো তারা করবে কি? বেসমেন্ট মেমব্রেন ক্রস করতে পারবে। তো বেসমেন্ট মেমব্রেন ক্রস করার পরে তাদেরকে আরো একটা পোর্টকে ফেস করতে হবে, সেটা হচ্ছে এই যে স্লিট, ফিল্ট্রেশন স্লিট। এই ফিল্ট্রেশন স্লিটের মধ্যেও কতগুলো প্রোটিন থাকে, যারা এটাকে একটা ডায়াফ্রাম তৈরি করে এটাকে ক্লোজ করে রাখে। তো এই স্লিটের সাইজ হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। সো এই সাইজের মলিকুলগুলাই এই ফিল্ট্রেশন স্লিট পার হয়ে ইউরিনে যেতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার,
এটা একটা হাইলি সিলেক্টিভ একটা ব্যারিয়ার এবং এর মাধ্যমেই কিন্তু কিডনি তার সব ফাংশনগুলো মেনটেন করছে। অর্থাৎ যে মলিকুলগুলোকে ওয়ান্টেড সাবস্টেন্স যেগুলো বডির জন্য উপকারী সেগুলোকে তারা কিছুতেই বের হতে দিবে না ইউরিনে, আবার যারা আনওয়ান্টেড তারা খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা হাইলি সিলেক্টিভ একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার। আচ্ছা, আমি এই যে ফিল্ট্রেশন স্লিটের কথা বলছিলাম যে দুইটা ফুড প্রসেসের মাঝখানে যেটা থাকে এর সাইজ হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। তো এত সাইজ ছোট, তারপরেও এখানে একটা ডায়াফ্রাম দিয়ে এটা ক্লোজ হয়ে থাকে যেন সব মলিকুল পার হয়ে যেতে না পারে, ইউরিনে বের হয়ে যেতে না পারে। এই ডায়াফ্রামটা তৈরি হয় কি দিয়ে? নেফ্রিন মলিকুল এবং পোডোসিন মলিকুল দিয়ে। তো এখন অনেক সময় দেখা গেছে যে এইগুলো তো প্রোটিন মলিকুল, এদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে এদেরকে যখন ডিস্ট্রয় করে দেয় তখন দেখা যায় যে এই পোডোসাইট গুলো ইনজুরি হয়, ফিল্ট্রেশন স্লিটটা বড় হয়ে যায়, আলটিমেটলি বেসমেন্ট মেমব্রেনটা লিকি হয়ে যায়। তো বিভিন্ন রকমের ডিজিজ প্যাথোজেনেসিসে এই প্রোটিনগুলোর ভূমিকা আছে। আমি বলেছিলাম যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে একটা অ্যানায়নিক মলিকুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামিনা ডেন্সাটা এবং দুই পাশে ল্যামিনা রারা এক্সটার্না এবং ল্যামিনা রারা ইন্টারনা। তো এই বেসমেন্ট মেমব্রেনটা অ্যানায়নিক মলিকুল হওয়াতে কোনো অ্যানায়নিক মলিকুল বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইউরিনে যেতে পারবে না। তো শুধুমাত্র পজিটিভ মলিকুলগুলো অর্থাৎ ক্যাটায়নিক মলিকুলগুলোই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইউরিনারি স্পেসে যেতে পারবে। তাহলে গ্লোমেরুলার মেমব্রেন পারমিয়াবিলিটি ডিপেন্ড করছে কার উপরে? দুটো জিনিস, একটা হচ্ছে সাইজ অফ পার্টিকেল এবং চার্জ অফ পার্টিকেল। তো দেখা গেছে কি যেসব পার্টিকেলের সাইজ 4 ন্যানোমিটারের কম সেগুলো ফ্রিলি ফিল্টার হয়ে যেতে পারে, আর যারা 8 ন্যানোমিটারের চেয়ে বেশি তারা কোনোভাবেই তারা এটা ফ্রিলি পার করে যেতে পারে না। তো যে ছোট মলিকুলগুলো এন্ডোথেলিয়াল গ্যাপ থেকে বের হয়ে আসবে তারা পরবর্তীতে চার্জের মাধ্যমে বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করতে হবে। আচ্ছা, এখন আসি আমরা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে এই যে একটা হাইলি সফিস্টিকেটেড একটা স্ট্রাকচার সেটা সম্বন্ধে আমরা একটু জানলাম। তো এখন আসি যে এই ডিজিজগুলো এত এই স্ট্রাকচারটাতে কিভাবে ডিজিজ দিয়ে আক্রান্ত হয়, কিভাবে গ্লোমেরুলার ডিজিজগুলো ডেভেলপ হয়। তো গ্লোমেরুলার ডিজিজ ডেভেলপ করতে গেলে গ্লোমেরুলার যে কম্পোনেন্টস গুলো আছে এদেরকে ইনজিওর্ড হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এপিথেলিয়াম বা পোডোসাইটস, বেসমেন্ট মেমব্রেন ইনজুরি হতে হবে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ইনজুরি হতে হবে এবং মেসেঞ্জিয়ামে ইনজুরি হতে হবে। এখন আসি আমরা কি কি প্যাটার্নে এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং তার অন্যান্য কম্পোনেন্ট গুলো ইনজিওর্ড হয়। তো গ্লোমেরুলার যে ইনজুরি গুলো হচ্ছে বা গ্লোমেরুলার যে ডিজিজ গুলো হচ্ছে সেগুলোর হিস্টোলজিক্যালি বা অ্যানাটমিক্যালি কিছু ডিস্ট্রিবিউশন আছে। যেমন আমরা যদি বলি ফোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলে আমরা বুঝবো কি যে অনেকগুলো গ্লোমেরুলাসের মধ্যে কয়েকটা গ্লোমেরুলাস, অনলি সাম অফ গ্লোমেরুলাস ইনভলভ থাকে, তখন আমরা এটাকে বলবো ফোকাল। আর ডিফিউজ কখন বলবো? যখন মোস্ট অথবা সবগুলো গ্লোমেরুলাই, আমাদের দুটা কিডনি মিলে প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। তো তাহলে এই যে এই গ্লোমেরুলা গুলোর মধ্যে যখন সবগুলো এফেক্টেড হবে তখন আমরা বলবো ডিফিউজ টাইপ অফ ডিজিজ। আর যখন কয়েকটা গ্লোমেরুলা ইনভলভ থাকবে তখন আমরা বলবো ফোকাল। সেগমেন্টাল কখন বলবো? যখন কয়েকটা গ্লোমেরুলাসের কিছু কিছু অংশ ইনভলভ থাকবে ডিজিজে, তখন সেটাকে আমরা বলবো সেগমেন্টাল। ফোকাল হচ্ছে কি একটা গ্লোমেরুলাসের কিছু একটা অংশ ইনভলভ, আর সেগমেন্টাল হচ্ছে একটা গ্লোমেরুলাসের। আর গ্লোবাল যখন পুরো এন্টায়ার গ্লোমেরুলাসটাই ডিজিজ আক্রান্ত হবে তখন আমরা ডিজিজটাকে বলবো গ্লোমেরুলাইটিস। তাহলে ডিজিজ গুলো বুঝতে গেলে আমাদেরকে এই টার্ম গুলো মনে রাখতে হবে, ফোকাল, ডিফিউজ, সেগমেন্টাল এবং গ্লোবাল। আচ্ছা, এখন আসি যে গ্লোমেরুলার ডিজিজের ক্লাসিফিকেশন। তো গ্লোমেরুলার ডিজিজ গুলো সেটা কিডনির কারণে হতে পারে, তখন আমরা বলি প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ। আর যদি বডিতে অন্যান্য ডিজিজের কারণে যদি গ্লোমেরুলাস ইনভলভ হয় তখন আমরা তাকে বলবো সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজ। তো প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ বা গ্লোমেরুলোপ্যাথি যেগুলো আমরা সাধারণত পেয়ে থাকি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তাহলে প্রাইমারি গ্লোমেরুলোপ্যাথি বলতে বোঝাচ্ছি কি যে ডিজিজটা কিডনিকে শুধুমাত্র কিডনিকে ইনভলভ করবে বা কিডনির গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে ইনভলভ করবে, অন্যান্য সিস্টেম এখানে ইনভলভ থাকবে না।
কিন্তু যখন অন্যান্য ডিজিজের থেকে কমপ্লিকেশন হিসেবে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইনভলভ হবে, তখন আমরা এদেরকে বলবো সেকেন্ডারি বা সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেমন কোন কোন ডিজিজে জিবিএমটা ইনভলভ হয়, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, অ্যামাইলোইডোসিস, গুড পাস্টার সিনড্রোম এটসেট্রা। তাছাড়া কিছু হেরিডিটারি ডিসঅর্ডার আছে যেখানে জিবিএমটা আক্রান্ত হয়, যেমন অ্যালপোর্ট সিনড্রোম, ফ্যাব্রিজ ডিজিজ এটসেট্রা। তো এখন আমরা গ্লোমেরুলার ডিজিজের প্যাথোজেনেসিস সম্পর্কে জানবো। তো জানার আগে আমাদেরকে মেইন কথা জানতে হবে কি যে হিস্টোলজিক্যাল কি কি অল্টারেশন হয় গ্লোমেরুলার ডিজিজ হলে। তো সাধারণত আমরা প্রতিটা গ্লোমেরুলাসে 4 ধরনের অল্টারেশন দেখি। যে কোনো একটা যে ডিজিজই হোক না কেন তাতে আমরা এই অল্টারেশনগুলো দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে হাইপার সেলুলারিটি, অর্থাৎ আমি কিন্তু একটু আগে গ্লোমেরুলার যে হিস্টোলজি দেখিয়েছি সেখানে আমরা বলেছি কি কি সেল আছে, যেমন মেসেঞ্জিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেলের ভিসেরাল লেয়ার এবং প্যারাইটাল লেয়ার। এখানে কোনো ইনফ্লামেটরি সেল আমরা নরমালি থাকে না। তাহলে হাইপারসেলুলারিটি বলতে বোঝা কি যে যখন কোনো ইনফেকশাস এজেন্টস বা কোনো ইমিউনোলজিক্যাল ডিজিজের কারণে গ্লোমেরুলাসে হাইপারসেলুলারিটি হবে, অর্থাৎ মেসেঞ্জিয়াল প্রলিফারেশন হবে, এন্ডোথেলিয়াল সেল প্রলিফারেশন হবে, ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হবে এবং তার সাথে এপিথেলিয়াল সেলও প্রলিফারেশন হবে। তাহলে হাইপারসেলুলার হচ্ছে গ্লোমেরুলার ডিজিজের আক্রান্ত হওয়ার একটা সিমটম, একটা সাইন। তারপরে আরেকটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন থিকেনিং। আমি যে ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের স্ট্রাকচারটা দেখেছি যে সাধারণত এর ডায়ামিটার হচ্ছে, থিকনেস হচ্ছে 310 থেকে 380 ন্যানোমিটার। তো অনেক ডিজিজ আছে যেখানে তোমার বেসমেন্ট মেমব্রেনটা থিকেনিং হয়ে যায়, অনেক সময় মেমব্রেনটা ডিসরাপশন হয়। তাহলে এটা হচ্ছে আরেকটা হিস্টোলজিক্যাল অল্টারেশন অফ বেসমেন্ট মেমব্রেন ইনজুরি। আরেকটা অল্টারেশন হচ্ছে কি হায়ালিনোসিস। হায়ালিনোসিস মানে কি, হায়ালিন জিনিসটা হচ্ছে কি যে একটা মাইক্রোস্কোপে যখন আমরা কোনো জিনিসকে অ্যামরফাস হোমোজেনাস পিঙ্ক কালার দেখি তখন আমরা সেটাকে বলি হাইলিনাইজেশন। তো এই হাইলিনাইজেশনের সোর্সটা কি, এটা হচ্ছে কি যে যখন এন্ডোথেলিয়াল সেল গ্যাপ তৈরি করবে বা এন্ডোথেলিয়াল ইনজুরি হবে তখন প্লাজমা প্রোটিনটা এন্ডোথেলিয়াম থেকে বের হয়ে যখন মেসেঞ্জিয়ামে বা আশেপাশে কোনো এরিয়াতে জমা হবে, তো সেটা যখন জমা হয়ে যায় তখন আমরা লাইট মাইক্রোস্কোপে এই প্লাজমা প্রোটিন গুলোকে আমরা হোমোজেনাস পিঙ্ক কালার দেখি। তো এই কন্ডিশনটাকে বলা হয় ইওসিনোফিলিক হোমোজেনাস দেখি, এগুলোকে বলা হয় হাইলিনোসিস। তো সাধারণত এগুলো হচ্ছে ইনস্পিসেটেড বা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ইনজুরির কারণে বের হয়ে আসা প্লাজমা প্রোটিন এবং প্লাজমা ফিব্রিন কম্পোনেন্টস গুলো। আরেকটা হচ্ছে কি স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস হচ্ছে কি যখন এই যে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্সের কথা আমি বলেছি যে এই ম্যাট্রিক্সটা কি দিয়ে তৈরি, টাইফোর, কোলাজেন, তারপর ল্যামিনিন, ফাইব্রোনেকটিন, গ্লাইকোসামিনোগ্লাইকেন্স এইসব কম্পাউন্ড দিয়ে। তো অনেক সময় মেসেঞ্জার সেল অ্যাক্টিভ হয়ে অনেক বেশি ম্যাট্রিক্স ডিপোজিশন হয়, ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়, তখন সেটাকে আমরা বলি স্ক্লেরোসিস। তাহলে আমরা 4 ধরনের হিস্টোলজিক্যাল অল্টারেশন পাই গ্লোমেরুলার ডিজিজ হলে। আমি আবার বলছি, হাইপারসেলুলারিটি, বেসমেন্ট মেমব্রেন থিকেনিং, হাইলিনোসিস এবং স্ক্লেরোসিস। আমরা যে কোনো গ্লোমেরুলার লিশনই বলি না কেন আমরা এই চারটা ফাইন্ডিংস এর মধ্যেই আমাদের হিস্টোলজিক্যাল অল্টারেশন গুলো সীমাবদ্ধ থাকবে। তো এখন আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ গুলো যেটা গ্লোমেরুলাসকে আক্রান্ত করে, তো তারা কিভাবে গ্লোমেরুলাসকে তারা ইনজিউর করে। তো প্রথম কথা হচ্ছে যে এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ গুলো। তো ক্রনিক ইনফ্ল্যামেশন কেন হবে, আমরা জানি ইনফ্ল্যামেশনের একটা কারণ হচ্ছে ইনফ্ল্যামেশনের যে কারণগুলো আমরা কমনলি বলে থাকি ইনফেকশাস এজেন্টস, ইমিউনোলজিক্যাল এজেন্টস, ফরেন বডি রিঅ্যাকশন এবং টিস্যু নেক্রোসিস। তো এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে যে ইনফ্ল্যামেশনটা হবে তার কারণ হচ্ছে ইমিউন রিঅ্যাকশন, অর্থাৎ ইমিউন ডিসঅর্ডার। তো ইমিউন ডিসঅর্ডার আমাদের বডিতে প্রাইমারি ইমিউন ডিসঅর্ডার হতে পারে যেটা শুধু কিডনিকে ইনভলভ করবে, অথবা সেকেন্ডারি কোনো ইমিউন ডিসঅর্ডার হতে পারে যেটা পরবর্তীতে কি করবে, তখন কিডনির গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে এবং আশেপাশে সেই ইনফ্ল্যামেশন করবে এবং কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করবে, যার ফলে গ্লোমেরুলার ডিসফাংশন হবে। আচ্ছা, তো এখন আসো এই মেকানিজমটাকে আমরা একটু ইলাবোরেট করে বলবো। আমি এই ফিগারটা রবিন্স প্যাথোলজি থেকে কালেক্ট করা।
তো আমি এই ফিগারটা যদি কেউ ভালোভাবে বুঝে তাহলে এর মেকানিজম গুলো অর্থাৎ গ্লোমেরুলার মেমব্রেনের ইনজুরি যে প্যাথোজেনেসিসটা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটাকে একটু যে পিঙ্ক কালার একটু বড় করে দেখানো হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা, এবং তার আউটার সাইডে ফুড প্রসেস অফ এপিথেলিয়াল সেলস এবং তার ইনার সাইডে এপিথেলিয়াল সেলগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বলেছিলাম যে গ্লোমেরুলার ডিজিজ গুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইমিউন কমপ্লেক্সের মাধ্যমে অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইনজুরির মাধ্যমে, আর টিউবুলার ডিজিজ গুলো বেশিরভাগ ইনজিউর্ড হয়, ডিজিজ গুলো বেশি হয় টক্সিন এবং ইনফেকশাস এজেন্টের কারণে। তো ইমিউনোলজিক্যাল এজেন্টস ইমিউনিটেড ডিজিজ হতে গেলে আমাদের দুটো কম্পোনেন্টের প্রয়োজন আমরা জানি, সেটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অর্থাৎ একটা অ্যান্টিজেন থাকতে হবে এবং তার সাথে তখন একটা অ্যান্টিবডি তৈরি হবে এবং সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হবে। তো এখানে প্রথমে আসি যে প্রথমে বেসিক দুটো প্যাথোজেনেসিস, সেটা হচ্ছে যেখানে অ্যান্টিবডি মেডিয়েটেড ইনজুরি হবে। তো সেই অ্যান্টিবডি গুলো হবে, অ্যান্টিবডি গুলো থাকবে হচ্ছে কি দুই রকমের। অ্যান্টিবডি মেডিয়েটেড ইনজুরি এটা হচ্ছে দুটো টাইপের হবে। একটা হচ্ছে লোকালি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, অথবা সার্কুলেটিং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হবে। তো আমরা লোকাল বা ইনসিটু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন কিভাবে হয় তার হচ্ছে দুটো মেকানিজম আছে। এখানে প্রথম মেকানিজমটা হচ্ছে কি, আমরা জানি যে ইমিউন কমপ্লেক্স তৈরি করতে গেলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির প্রয়োজন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলেশনে কিছু অ্যান্টিবডি আসছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে চলে আসছে। তো এখন এই অ্যান্টিবডিগুলো ইমিউন কমপ্লেক্স তৈরি করতে গেলে অ্যান্টিজেনের প্রয়োজন হবে। তো এখানে কি ধরনের অ্যান্টিজেন আমরা দেখতে পাই? তো আমি একটু আগেই বলেছিলাম যে এপিথেলিয়াল ফুড প্রসেসে বিভিন্ন ধরনের প্রোটিন মলিকুল থাকে এবং আমরা জানি বডির যে কোনো প্রোটিন মলিকুলই অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মেগালিন প্রোটিন, যেটা কিনা ফুড প্রসেসে থাকে। তো এই মেগালিন প্রোটিনের সাথে যদি অ্যান্টিবডি বাইন্ড করে তাহলে এখানে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হতে পারে। এটা হচ্ছে যে লোকাল অ্যান্টিজেনের সাথে ইমিউন অ্যান্টিবডি বাইন্ড করে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করলো। এখন এই অ্যান্টিজেনটা প্ল্যান্টেড অ্যান্টিজেনও হতে পারে। প্ল্যান্টেড মানে কি, যে অ্যান্টিবডিটা যেরকম ব্লাড সার্কুলেশনের মাধ্যমে জিবিএম এ আসছে, তেমনি অ্যান্টিজেনও সার্কুলেশনের মাধ্যমে জিবিএম এ চলে আসতে পারে। সেগুলা কিরকম? মনে করে কোনো একটা ইনফেকশাস এজেন্টসের কোনো অ্যান্টিজেনিক পার্টিকেল, ভাইরাস, ব্যাকটেরিয়া, অথবা কোনো একটা ড্রাগস, অথবা আমাদের বডির যে সেলফ অ্যান্টিজেন যেগুলো ডিএনএ মলিকুল, এই ধরনের মলিকুলগুলো অনেক সময় এগুলো তো অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। তারা দেখা যাচ্ছে যে বেসমেন্ট মেমব্রেনে এসে থাকতে পারে, পরবর্তীতে অ্যান্টিজেন এসে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো এবং ইমিউন কমপ্লেক্স তৈরি করলো। তাহলে এখানে আমি আবার বলছি যে এখানে অ্যান্টিবডিটা সার্কুলেশনে আসবে, এসে এখানে দুই রকম অ্যান্টিজেনের সাথে সে কম্বাইন করতে পারে। একটা হতে পারে লোকাল টিস্যু অ্যান্টিজেন, যেটা লোকালি থাকে বা থাকে, আরেকটা হচ্ছে তোমার প্ল্যান্টেড অ্যান্টিজেন। তাহলে দুই ধরনের অ্যান্টিজেনের সাথেই এই যে সার্কুলেটিং অ্যান্টিবডি এটা রিঅ্যাক্ট করে ইমিউন কমপ্লেক্স তৈরি করতে পারে। তো এই ইমিউন কমপ্লেক্স গুলো আমরা সাধারণত লাইট মাইক্রোস্কোপে দেখতে পাই না, আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে এবং ইমিউনোফ্লুরেসেন্স মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো। তো এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা বেসমেন্ট মেমব্রেনের আউটার সাইডে, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন এবং এপিথেলিয়াল সেল এর মাঝখানে ডিপোজিশন হয়েছে। তো এই জায়গাটাকে আমরা বলি সাব এপিথেলিয়াল ডিপোজিট। তো সাধারণত গ্লোমেরুলার ডিজিজের কোনো ডিজিজে এই যে এরকম সাব এপিথেলিয়াল ডিপোজিট হয়, তখন আমরা প্যাথোজেনেসিসটা বুঝতে পারি যে এরকম লোকালি কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে, সেটা অ্যান্টিজেনের নেচার যেটাই থাক না কেন এখানে সাব এপিথেলিয়াল ডিপোজিট হচ্ছে। তো সাধারণত আমি পরবর্তীতে বলবো যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি যে একটা গ্লোমেরুলার ইম্পর্টেন্ট ডিজিজ, সেখানে এরকম সাব এপিথেলিয়াল ডিপোজিট অফ ইমিউন কমপ্লেক্স আমরা দেখতে পাই। তাহলে আমরা লোকালি ইনসিটু ইমিউন কমপ্লেক্স তৈরি হওয়ার একটা মেকানিজম বললাম কি, যে সার্কুলেশনের অ্যান্টিবডিটা এখানে বেসমেন্ট মেমব্রেনে আসবে, এসে সে লোকাল অ্যান্টিজেন অথবা প্ল্যান্টেড অ্যান্টিজেন যে কোনো অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে ইমিউন কমপ্লেক্স তৈরি করবে। এখন লোকালি অর্থাৎ ইনসিটু ইমিউন কমপ্লেক্স তৈরি হওয়ার আরেকটা মেকানিজম হচ্ছে অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি। তো এখানে যেটা হচ্ছে যে এই যে বেসমেন্ট মেমব্রেনটা, এর কম্পোজিশন কি? এর কম্পোজিশন হচ্ছে টাইপ 4 কোলাজেন, লেমিনিন, ফাইব্রোনেকটিন,
গ্লাইকোসামানোগ্লাইকানস, হেপারান সালফেট, এগুলো বিভিন্ন রকমের প্রোটিন মলিকুল। তো এই মলিকুলগুলো যখন অ্যান্টিজেনিক হিসেবে কাজ করে এবং এখানে লিনিয়ারলি অ্যান্টিজেনগুলো ডিস্ট্রিবিউটেড থাকে, তো তখন এই সার্কুলেশনের মাধ্যমে কোনো অ্যান্টিবডি এসে এই অ্যান্টিজেনের সাথে কমপ্লেক্স তৈরি করতে পারে। তো যেহেতু অ্যান্টিজেনগুলো লিনিয়ারলি ডিপোজিটেড থাকে এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের নিজস্ব অ্যান্টিজেনগুলো, তো সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাও লিনিয়ারলি ডিপোজিটেড থাকে। তো এই যে লিনিয়ার ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স, তো সেটা কেন তৈরি হচ্ছে? যে অ্যান্টি জিবিএম অ্যান্টিবডির কারণে। এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, যে জিবিএম এর যে সেলফ অ্যান্টিজেন গুলো এর কম্পোনেন্টের এই সেলফ অ্যান্টিজেন গুলোর এগেনস্টেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তো এটা একটা অটোইমিউন ডিজিজ। এই ডিজিজে কি হয়? যে লিনিয়ার প্যাটার্নে ইমিউন কমপ্লেক্স গুলো গ্লোমেরুলার বেসমেন্ট বরাবর ডিপোজিট হতে থাকে। তো এই যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিট গুলো, তো এর আরেকটা প্রপার্টিজ হচ্ছে কি, যে এরা করবে কি, যে ব্লাডের মাধ্যমে লাংসের অ্যালভিউলাতেও যেতে পারবে এবং অ্যালভিউলার বেসমেন্ট মেমব্রেনে গিয়েও ডিপোজিট করে অ্যালভিউলার বেসমেন্ট মেমব্রেনও ডিস্ট্রাকশন করতে পারে। তো তখন পেশেন্টের হেমাচুরিয়াও হয় এবং হিমোপ্টাইসিসও হয়, যে ডিজিজটাকে আমরা বলি গুড পাস্টুর সিনড্রোম। অর্থাৎ অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি ডিজিজ হলে যে ইমিউন কমপ্লেক্সটা তৈরি হয়, সেই ইমিউন কমপ্লেক্সটা সার্কুলেশনের মাধ্যমে লাংসে গিয়ে অ্যালভিউলার বেসমেন্ট মেমব্রেনকেও ডিস্ট্রাকশন করতে পারে, তখন পেশেন্টের হিমোপ্টাইসিসও ডেভেলপ করে। তো এই ডিজিজটাকে আমরা বলি গুড পাস্টুর সিনড্রোম। তাহলে আমরা লোকাল ইমিউন কমপ্লেক্স তৈরি হওয়ার দুটা মেকানিজম বুঝলাম। একটা হচ্ছে যে এখানে প্ল্যান্টেড বা সেলফ অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, আর আরেকটা হচ্ছে কি অ্যান্টি জিবিএম এর কম্পোনেন্টের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং লিনিয়ার ইমিউন কমপ্লেক্স প্যাটার্ন তৈরি হবে। তাহলে এটা হচ্ছে লোকালি বা ইনসিটু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। আরেকটা মেকানিজম অফ গ্লোমেরুলার ইনজুরি হচ্ছে কি, যে ইমিউন কমপ্লেক্সটা সার্কুলেশনে থাকবে। তো আমরা জানি আমাদের বডিতে আমরা অনেক ধরনের অটোইমিউন ডিজিজ, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। তো বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজগুলোতে কি হয়, যে বডির অ্যান্টিজেনের সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অনেক সময় সার্কুলেশনেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে। তো এরা করে কি, যে ব্লাডের মাধ্যমে এই যে কিডনিতে চলে আসে, এসে তারা বেসমেন্ট মেমব্রেনে কাছে চলে আসে, এসে আমার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হয়। তো অনেক সময় এরা সার্কুলেশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়, আবার অনেক সময় এরা ডিপোজিট হয়। তো যখন তারা ডিপোজিট হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই ডিপোজিট গুলো সাধারণত ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এবং বেসমেন্ট মেমব্রেন এই দুটোর মাঝখানে ডিপোজিট হচ্ছে। অর্থাৎ এটা সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট হচ্ছে। ইমিউন কমপ্লেক্স গুলো সাব এন্ডোথেলিয়াল পজিশনে ডিপোজিট হচ্ছে এবং পরবর্তীতে এরা গ্লোমেরুলার মেমব্রেনকে ইনজুরি করবে। তাহলে এটা হচ্ছে কি সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। তাহলে আমি যদি আবারও বলি যে তিনটা মেকানিজমে গ্লোমেরুলাসে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে। একটা হচ্ছে যে ব্লাডে যখন অ্যান্টিবডি থাকে, তখন এখানে লোকাল অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হবে, অথবা ব্লাড থেকে রেডিমেড ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে ডিপোজিশন হবে এবং ইনজুর করবে। তো সাধারণত দেখা গেছে কি, যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমরা জানি এর প্যাথোজেনেসিসটা কি, যে স্ট্রেপ্টোকক্কাসের স্কিন ইনফেকশন হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে বডি করে কি, স্ট্রেপ্টোকক্কাসের যে এম প্রোটিন তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করে। তো সেই অ্যান্টিবডিটা কি করে, স্ট্রেপ্টোকক্কাসের এম প্রোটিনের সাথেও রিঅ্যাক্ট করে, আবার যেহেতু জিবিএম এর সাথে মলিকুলার মিমিক্রি থাকে, সেজন্য তারা জিবিএম এর সাথেও ক্রস রিঅ্যাক্ট করে এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলো সার্কুলেশনের মাধ্যমে এসে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হয়। তো এছাড়াও আমাদের বডিতে কোনো যে অটোইমিউন ডিজিজ যেমন এসএলই, আইজিএ নেফ্রোপ্যাথি, তো এই ডিজিজগুলোতেও সার্কুলেশনে ইমিউন কমপ্লেক্স তৈরি হয় এবং তারা পরবর্তীতে এসে জিবিএম এ এসে ডিপোজিট হবে এবং জিবিএম কে ইনজিওর করবে। আচ্ছা, অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি কথা আমি আগেই বলেছি যে এটা হচ্ছে গুড পাস্টুর সিনড্রোমে সাধারণত এই অ্যান্টি জিবিএম অ্যান্টিবডিটা তৈরি হয়। আর এখানে যেটা হচ্ছে যে প্ল্যান্টেড অথবা লোকাল অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি এসে ইমিউন কমপ্লেক্স তৈরি করছে। সাধারণত মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে এই ধরনের ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ইনজুরি আমরা দেখতে পাই।
তো আমি আশা করছি এই প্যাথোজেনেসিসটা সবাই বুঝতে পেরেছে, এবং এটা বোঝার পরে আমরা যখন ইন্ডিভিজুয়াল গ্লোমেরুলার ডিজিজগুলো যেমন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মেমব্রেনোপ্রলিফারেটিভ নেফ্রাইটিস পড়বো, তখন এই মেকানিজমের যে কোনো একটাই প্রত্যেকটাতে অ্যাপ্লিকেবল হবে, যে হয় সেটা লোকাল ইমিউন কমপ্লেক্স তৈরি হচ্ছে অথবা সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে। এখন হচ্ছে এই যে লোকাল অথবা সার্কুলেটিং যেটা যে টাইপেরই হোক না কেন, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন গুলোর লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লোকেশন গুলোর উপর ডিপেন্ড করে ডিজিজের প্যাথোজেনেসিস এবং ডিজিজের আউটকাম। কতখানি গ্লোমেরুলার ফিল্ট্রেশন লস হবে, জিএফআর লস হবে, সেটা ডিপেন্ড করছে এই ডিপোজিশন গুলোর লোকেশনের উপরে অনেকখানি। তো যেমন আমরা কোন কোন লোকেশনে এই ডিপোজিশন গুলো হয়, আমি আগেই বলেছিলাম যে বেসমেন্ট মেমব্রেন এবং এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল স্পেস। বেসমেন্ট মেমব্রেন এবং এপিথেলিয়াল সেলের ফুড প্রসেসের মাঝখানে যে ডিপোজিশনটা হয় সেটাকে আমরা বলি সাব এপিথেলিয়াল ডিপোজিট, অথবা বেসমেন্ট মেমব্রেনের মধ্যেও যদি ডিপোজিশন হয় আমরা বলি ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিশন। আর মেসেঞ্জিয়ামে যখন ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় তখন আমরা সেটাকে বলি মেসেঞ্জিয়াল ডিপোজিট। তো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি যে সাব এপিথেলিয়াল ডিপোজিশন একটা ডিপোজিট। তো সাধারণত এই ডিপোজিটটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা বেশি পাই। এখানেও আমরা সাব এপিথেলিয়াল ডিপোজিট দেখতে পাচ্ছি, এবং এই ডিপোজিটটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হলেও আমরা এই ধরনের ডিপোজিট দেখতে পাই। আর সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট এগুলো সাধারণত আমরা মেমব্রেনোপ্রলিফারেটিভ ডিপোজিট পেয়ে থাকি। তারপরে আরেকটা হচ্ছে মেসেঞ্জিয়াল ডিপোজিটস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট সাব এপিথেলিয়াল ডিপোজিট পাওয়া যাচ্ছে হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি এবং র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের টাইপ 2 তে। সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট সাধারণত আমরা এমপিজিএন বা মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস টাইপ 1 এ আমরা পেয়ে থাকি। মেমব্রেনাস ডিপোজিট পাবো এমপিজিএন টাইপ 2 তে, এবং মেসেঞ্জিয়াল ডিপোজিট পাই আইজিএন নেফ্রোপ্যাথি। তো এই জিনিসগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমি আমার নেক্সট ক্লাসে যে ইন্ডিভিজুয়ালি গ্লোমেরুলার লিশনগুলো বলবো, তখন আমরা এই জিনিসগুলো আরেকবার আলোচনায় আসবে। আচ্ছা, এখন আসো যে এই ইমিউন কমপ্লেক্স গুলো লোকালাইজেশন যে হবে তার সেগুলো কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, যেমন এই ডিপোজিট গুলোর মলিকুলার চার্জ এবং সাইজ অফ দ্য রিঅ্যাক্ট্যান্স। কারণ আমি আগেই বলেছি যে জিবিএমটা হচ্ছে একটা হাইলি সিলেক্টিভ ব্যারিয়ার, এখানে মলিকুলার চার্জের এবং সাইজের উপরে অনেকাংশই নির্ভর করে। তো যেহেতু জিবিএমটা একটা অ্যানায়নিক মলিকুল, তাহলে যে ইমিউন কমপ্লেক্স গুলো ক্যাটায়নিক সেগুলাই শুধুমাত্র জিবিএম ক্রস করতে পারবে, এবং তারা জিবিএম ক্রস করার পরে তারা কোথায় গিয়ে লোকেশনে জমা হবে, সাব এপিথেলিয়াল রিজিয়নে লোকেটেড হয়ে যাবে। আর যে মলিকুলগুলো অ্যানায়নিক মলিকুল, অর্থাৎ জিবিএম যাদেরকে রিপালশন করবে, যাদেরকে ঢুকতে দেবে না, তারা করবে কি সাব এন্ডোথেলিয়াল লোকেশনে ডিপোজিট হয়ে যাবে। আর যারা নিউট্রাল চার্জ তারা সাধারণত মেসেঞ্জিয়াল লোকেশনে ডিপোজিট হবে। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেক বেশি লার্জ মলিকুল যারা কিনা জিবিএম ক্রস করতে পারে না, তারা সাধারণত সার্কুলেশনেই তারা ডিস্ট্রয় হয়ে যায় ম্যাক্রোফেজের মাধ্যমে। তো কারণ কি, আমরা প্রতিনিয়তই আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, যেহেতু 180 লিটার ব্লাড প্রতিদিন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আসছে, ফিল্ট্রেশন হচ্ছে, তো এই ব্লাডের মাধ্যমে আমরা যেহেতু অনেক ভেজাল জিনিস ইনজেস্ট খাই এবং আমাদের বডির মেটাবলিক ওয়েস্ট অনেক তৈরি হয়, তো এরকম অনেক ওয়েস্ট প্রোডাক্ট এবং অনেক ইমিউন কমপ্লেক্স বডিতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে। তো এই কিন্তু প্রতিনিয়তই তোর কিডনি গ্লোমেরুলার বেসমেন্ট ইনজুরি হচ্ছে না, তার বড় একটা কারণ হচ্ছে এই মলিকুলগুলো যদি বড় থাকে তাহলে সেক্ষেত্রে এন্ডোথেলিয়ামে বা ব্লাড ভেসেলে যে ম্যাক্রোফেজ সিস্টেম আছে তারা তাদেরকে ডিস্ট্রয় করে দেয়। তারপরে অনেক সময় জিবিএম এর যে চার্জিং প্রপার্টিস, সেখানেও তোমার কিছু মলিকুলগুলো ক্রস করতে পারে না, এবং মলিকুলার সাইজের উপরেও অনেকখানি নির্ভর করে। আচ্ছা, এখন আসি, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হলো, সেটা লোকালি তৈরি হোক অথবা সার্কুলেশনে তৈরি হওয়াটাই ডিপোজিট হোক, যেভাবেই হোক ডিপোজিট হলো। তো হওয়ার পরে এখন কিভাবে বেসমেন্ট মেমব্রেন ইনজুরি করবে? তো বেসমেন্ট মেমব্রেন যদি ইনজুরি না হয় তাহলে কিন্তু কোনো প্রোটিন বলি, আরবিসি বলি, কোনো কিছুই কিন্তু ইউরিনে আসবে না। কিন্তু কিডনি ডিজিজ গুলাই কিন্তু ম্যানিফেস্টেশন হয় যে ইউরিনে প্রোটিন চলে আসে, আরবিসি চলে আসে, তাই না? তো তার মানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে ইনজুরি হতে হবে। এই ইনজুরিটা কিভাবে হচ্ছে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের পরে, এখন আমি সেটাই বলবো। যে এটা হচ্ছে কি, যে যখন অ্যান্টিবডি ডিপোজিশন হচ্ছে, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, আমরা জানি যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের অনেকগুলো 3টা পাথওয়ে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন।
যখনই কোথাও অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে তখনই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের পাথওয়ে শেষের পর্যায়ে এসে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা কমপ্লিমেন্ট 5b2 9 এই কম্পোনেন্টটা যখন তৈরি হবে সে কি করবে যে বেসেল মেমব্রেনের দুই পাশে যে সেলগুলো এপিথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল এবং মেসেঞ্জিয়াল সেল, এদের প্রত্যেকটা সেলকে সে ইনজিউর করবে। তাছাড়া কমপ্লিমেন্ট 5 এটা হচ্ছে একটা নিউট্রোফিল কেমোট্যাকটিভ ফ্যাক্টর, এটা যখন রিলিজ হবে তখন সার্কুলেশন থেকে নিউট্রোফিল গুলো জিবিএম এ এসে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে এই যে সেলগুলো ইনজুর হবে এবং নিউট্রোফিল আসবে, এরা করবে কি বিভিন্ন অক্সিডেটিভ এনজাইম সাইটোকাইন রিলিজ করবে। তারপরে অ্যান্টিবডি ছাড়াও গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অনেক সময় সেল মেডিয়েটেড সাইটোটক্সিক টি সেল দ্বারাও ইনজিউরড হয়, তখন প্লেটলেট অ্যাক্টিভেট হয়, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হয় এবং মেসেঞ্জার সেল অ্যাক্টিভেট হয়। তাহলে এইসব অ্যাক্টিভেটেড সেলগুলো করবে কি বিভিন্ন রকমের এনজাইম যেমন প্রোটিয়েজ, তারপরে হচ্ছে নাইট্রিক অক্সাইডস, গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন্স এসব রিলিজ করে আলটিমেটলি এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি যে গ্লোমেরুলার মেমব্রেনটা ইনজুরি হবে, অর্থাৎ মেমব্রেনটা পোরাস হয়ে যাবে, যার কারণে প্রোটিন আরবিসি এগুলো মেমব্রেন ক্রস করে ইউরিনে চলে যেতে পারবে। তাহলে আমি আরেকবার বলছি যে যখন ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হবে সেটা যেভাবেই হোক না কেন বেসমেন্ট মেমব্রেনে, সে কি করবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে ইনফ্লামেটরি সেল আসবে এবং মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে। তাহলে বেসমেন্ট মেমব্রেনের যে সেলগুলো থাকে প্রত্যেকটা সেল ইনজিউর হওয়ার কারণে তারা বিভিন্ন রকমের সাইটোকাইন, মেডিয়েটর, গ্রোথ ফ্যাক্টর এবং নাইট্রিক অক্সাইড এগুলো রিলিজ করে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে একটা ইনজিউর করে এটাকে পোরাস করে দিবে। আচ্ছা, এখন আসি যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইনজুরি হলো এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ছিদ্র ছিদ্র হয়ে গেল, প্রোটিন এবং আরবিসি এরা ভালো জিনিসগুলো ইউরিনে চলে যাচ্ছে। তো এখন পেশেন্টের কিডনিটা ফাংশন আস্তে আস্তে রেনাল ফাংশন বা ইউরিয়া ক্রিয়েটিনিন গুলো বডিতে জমা হয়ে যাচ্ছে। তো এরকম একবার হলে কি আর কিডনি নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়। এখন এই অর্থাৎ ডিজিজটা, এই যে বেসমেন্ট মেমব্রেনের যে ইনজুরি গুলো, এগুলো যত বেশি প্রোগ্রেসিভ হবে তত বেশি রেনাল ফাংশন টেস্টটা তত বেশি ইম্পেয়ারমেন্ট হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই গ্লোমেরুলার ইনজুরিটা বা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের ইনজুরিটা প্রোগ্রেশন হবে, অর্থাৎ পেশেন্ট ক্রনিক রেনাল ফেলিউরের দিকে যাবে অথবা এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে যাবে। আমরা দেখেছি যে যখন জিএফআর 30 থেকে 50% পর্যন্ত নর্মাল থেকে 30 থেকে 50% পর্যন্ত কমে যায়, তখন পেশেন্ট আস্তে আস্তে রেনাল ফেলিউর, সিকেডি বা ক্রনিক এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে যায়। তো কখন জিএফআর কমবে বা কিভাবে প্যাথোজেনেসিসটা, যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের ইনজুরিটা কিভাবে প্রোগ্রেশন হয় সেটাই আমি বলবো। তো আমরা বলেছিলাম যে ইনিশিয়াল ইনসাল্ট অর্থাৎ ইমিউনোলজিক্যাল ইনজুরি যখন হয় তখন প্রথমে গ্লোমেরুলার ইনজুরি হবে। ইনজুরি হওয়া মানে হচ্ছে কি এখানে বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে এবং সে বিভিন্ন সেলগুলোকে অ্যাক্টিভেট করে গ্লোমেরুলার ইনজুরি করবে। তো ইনজুরি হলে কি হবে, গ্লোমেরুলাস দিয়ে প্রোটিনটা ইউরিনে চলে আসবে। তো প্রোটিনটা যখন ইউরিনে চলে আসবে, তাছাড়াও গ্লোমেরুলাসে ধীরে ধীরে স্ক্লেরোসিস কথাটার অর্থ কি আমি আগেই বলেছিলাম যে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্সে কি হয়, ম্যাট্রিক্সে যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো ডিপোজিশন হয়। তো কিভাবে ডিপোজিশন হয়, যখন গ্লোমেরুলার ইনজুরি হয় অর্থাৎ এন্ডোথেলিয়াল ইনজুরি হয় তখন কি হয়, ব্লাড ভেসেল থেকে প্লাজমা প্রোটিন গুলো লিক আউট হয়ে মেসেঞ্জিয়ামে চলে আসে। তো এই প্লাজমা প্রোটিন গুলো যখন মেসেঞ্জিয়ামে জমা থাকে তখন কি হয়, মেসেঞ্জিয়াল সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, প্রলিফারেশন হয়, বিভিন্ন রকমের সাইটোকাইন, কেমোকাইন, ফাইব্রোজেনিক ফ্যাক্টর রিলিজ করে। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার কাজ হচ্ছে কি, যে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স গুলোকে ডিপোজিশন করা, অর্থাৎ ওখানে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল ডিপোজিশনের মাধ্যমে স্ক্লেরোসিস করা। তো যে গ্লোমেরুলাসটা স্ক্লেরোসিস হবে তো সেটা কিন্তু আর ফাংশনিং থাকে না, সে আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন করতে পারে না, ফাংশনিং থাকে না, সে আর ইউরিয়া ক্রিয়েটিনিন বা এগুলোকে তখন সে আর ইউরিনের মাধ্যমে পার করে দিতে পারে না। তো তখন কি হয়, যে রিমেইনিং যে গ্লোমেরুলাস ফাংশনিং গ্লোমেরুলাস গুলো আছে তারা করে কি, হাইপারট্রফি হয়। এই হাইপারট্রফিক গ্লোমেরুলাসকে মেনটেন করার জন্য তখন গ্লোমেরুলার যে অ্যাফারিয়েন্ট আর্টারিওল থাকে বা ক্যাপিলারি গুলো থাকে, এখানে ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে গ্লোমেরুলার হাইপারটেনশনও ডেভেলপ করে। তো পরবর্তীতে ধীরে ধীরে ওই ফাংশনিং যে গ্লোমেরুলাস গুলো সেগুলোতেও দেখা যায় যে স্ক্লেরোসিস ডেভেলপ করে। তো ধীরে ধীরে যখন আমাদের এই যে 20 লক্ষ নেফ্রন এবং গ্লোমেরুলাস, তো এই গ্লোমেরুলাস গুলোর যে স্ক্লেরোসিস হতে হতে ফাংশনিং যে নেফ্রন গুলো এগুলোর সংখ্যা কমতে থাকে। তো এগুলোর সংখ্যা যত কমতে থাকবে তত রেনাল ফাংশন টেস্ট তত ইম্পেয়ার করতে থাকবে।
তাহলে একদিকে হচ্ছে কি যে ফাংশনিং নেফ্রনের সংখ্যা কমবে, আরেকদিক দিয়ে টিউবুলার ডিসফাংশন হবে। টিউবুলার ডিসফাংশন কিভাবে হয়, যে গ্লোমেরুলার ইনজুরি হলে যে প্রোটিনগুলো বের হয়ে আসে, তো এই প্রোটিনগুলোর মধ্যে আমাদের অনেকগুলো প্রোটিন থাকে যারা টিউবুলার সেলকে প্রলিফারেট করতে বা রিঅ্যাক্টিভ হতে হেল্প করে, যেমন কমপ্লিমেন্ট প্রোটিন, তারপরে ইমিউনোগ্লোবুলিন মলিকুল, সাইটোকাইন, তারপরে হচ্ছে যেমন হিমোগ্লোবিন থেকে যে আয়রনটা আসে, এরা এরা করে কি টিউবুলার সেলগুলোকে ইনজুরি করে এবং টিউবুলার সেলগুলোকে রিঅ্যাক্টিভ করে দেয়। তখন টিউবুলার সেলগুলো করে কি কিছু সাইটোকাইন, কেমোকাইন, ফাইব্রোজেনিক ফ্যাক্টর রিলিজ করে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হয়। ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হলে ক্যাপিলারি অবস্ট্রাকশন হয়ে আলটিমেটলি গ্লোমেরুলার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে একদিক দিয়ে টিউবুলার ডিসফাংশন হচ্ছে, টিউবুলার ডিস্ট্রাকশন হচ্ছে এবং নেফ্রনগুলো লস হচ্ছে, ফাংশনিং নেফ্রনের সংখ্যাটাও কমে যাচ্ছে। তো এই ডাবল কারণে দেখা যাচ্ছে যে পেশেন্টগুলো রেনাল ফাংশনগুলো ইম্পেয়ার করতেছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আস্তে আস্তে কমতে থাকে এবং পেশেন্ট ক্রনিক রেনাল ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে চলে যেতে থাকে। তো এই হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে গ্লোমেরুলার প্যাথোজেনেসিসটাকে বা একটু সহজ করে বোঝানোর জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। আমি আমার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামী বুধবার রাত 9:30টায় আমার ক্লাসে আমি যা বলবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্লোমেরুলার, যে আমরা যে প্রাইমারি গ্লোমেরুলোপ্যাথি যে ডিজিজগুলো পড়েছি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিশনগুলোকে আমরা লাইট মাইক্রোস্কোপিক ফিচার, ইমিউনোফ্লোরেসেন্সে কেমন দেখব এবং ইলেকট্রন মাইক্রোস্কোপে কেমন দেখব, প্রত্যেকটাই আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি আশা করছি আজকে যারা শুনছো তারা আমার আগামী ক্লাসে থেকে এই গ্লোমেরুলার ডিজিজগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া নিবে। তার আগে আজকের ক্লাসে আমরা যে প্যাথোজেনেসিসটা বলেছি এটাকে একটু মনে রাখতে হবে, যেন আমরা গ্লোমেরুলার ডিজিজগুলো সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নিতে পারি। তো আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।